বেশ, তাহলে আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস, যেখানে কিনা আমরা দেখবো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে কি কি হয়ে গেছে সেটা একবার বলে নিই, যে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে কি কি হয়ে গেছে। হ্যালো অ্যালকেন্সের সমস্ত প্রিপারেশন মেথড গুলো হয়ে গেছে, একদম গ্রুপস থেকে শুরু করে হুন্সডিকার পর্যন্ত সব কটা প্রিপারেশন মেথড। কি কি প্রিপারেশন মেথড ছিল একবার কুইকলি রিভিশন করে দিচ্ছি। প্রথমে ছিল গ্রুপস মেথড, যেখানে অ্যালকোহলের সঙ্গে এইচএক্স রিয়াকশন হচ্ছিল এবং তার ফলে হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছিল। তারপরে গ্রুপস এর পরে কি হচ্ছে, গ্রুপস এর পরে হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন, স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে। তারপরে কি হচ্ছে, তারপরে অ্যালকিনের হ্যালোজেনেশন, মার্কনিকফ এবং অ্যান্টি মার্কনিকফ। তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে আমাদের অ্যালাইলিক হ্যালোজেনেশন। তারপর হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, সোয়ার্টস রিঅ্যাকশন, হুন্সডিকার রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনগুলোর থ্রু দিয়ে আমরা হ্যালো অ্যালকেনস এর প্রিপারেশন দেখেছিলাম। তারপরে হচ্ছে হ্যালো অ্যারিনস এর প্রিপারেশন। হ্যালো অ্যারিনস এর প্রিপারেশনের মধ্যে প্রথম ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেখানে কিনা ওই FeCl3 Cl2 FeBr3 Br2 দিয়ে আমরা বেনজিনের উপরে হ্যালোজেনেশন করছিলাম, অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রথমটা ছিল হ্যালোজেনেশন অন বেনজিন, ডাইরেক্ট হ্যালোজেনেশন অন বেনজিন রিং, যেখানে কিনা বেনজিন থেকে ক্লোরোবেনজিন, বেনজিন থেকে ব্রোমোবেনজিন, এগুলো তৈরি হচ্ছিল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে সাইড চেন হ্যালোজেনেশন, যেখানে কিনা সাইড চেনের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের থ্রু দিয়ে হ্যালোজেনেশন হচ্ছিল। তারপরে দেখেছিলাম ডায়াজোটাইজেশন, ডায়াজোটাইজেশন থেকে একটা স্পাইডারের ওয়েব বানিয়েছিলাম, যে ডায়াজোনিয়াম সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট যদি আমরা অ্যানিলিন থেকে বানিয়ে নিতে পারি, তাহলে সেই ডায়াজোনিয়াম সল্ট থেকে স্যানমায়ার রিঅ্যাকশন, গাটারম্যান রিঅ্যাকশন, বার্ল-সাইমন রিঅ্যাকশন, অ্যাকুয়াস কেআই দিয়ে হিট করা, এরকম অনেকগুলো ওয়েতে আমরা হ্যালো অ্যারিনসে পৌঁছতে পারি। একটা স্পাইডারের ওয়েব তৈরি করেছিলাম আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, কিভাবে আমরা বিভিন্ন হ্যালো অ্যারিনস গুলো পেতে পারি সেটার ব্যাপারে। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে হ্যালো অ্যারিনস এর প্রিপারেশন। হ্যালো অ্যারিনস এর প্রিপারেশনের পরে আমরা চলে এসেছিলাম হ্যালো এর সঙ্গে ছিল হুন্সডিকার রিঅ্যাকশন। হ্যালো অ্যারিনস একটা হুন্সডিকার রিঅ্যাকশন আছে। এরপর আমরা ফিজিক্যাল কিছু প্রপার্টি দেখেছিলাম। ফিজিক্যাল প্রপার্টি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এগুলো ঠিক আছে। তোমার ডাইপোল মোমেন্ট, সলিবিলিটি। তারপরে আমরা শুরু করেছিলাম রিঅ্যাকশনস। রিঅ্যাকশনস এর মধ্যে যে দুটো রিঅ্যাকশনস এর মেকানিজম আমরা ডিটেইলসে স্টাডি করেছিলাম, সেটা হচ্ছে SN1 আর SN2। একবার চলো কুইকলি আমরা SN2 টাকে প্রথমে দেখবো একটা এক্সাম্পলের থ্রু দিয়ে, এবং SN1 SN2 দেখার সময় আমরা কিন্তু অপটিক্যাল আইসোমারিজমও দেখেছিলাম, যে SN2 রিঅ্যাকশনে ইনভার্সন হয়ে যায়। ইনভার্সন হলে অরিজিনাল কম্পাউন্ডটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কাইরাল হয়, তাহলে প্রোডাক্ট কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কাইরাল হবে, কিন্তু অপটিক্যাল রোটেশন অপোজিট ডাইরেকশনে হবে। এটা ছিল SN2 ইনভার্সন হলে। SN1 এ কি হয়েছিল, SN1 এ হয়েছিল হচ্ছে অরিজিনাল কম্পাউন্ডটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কাইরাল হয়, তাহলে SN1 এর থ্রু দিয়ে একটা মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হবে, যারা দুজনেই ইন্ডিভিজুয়ালি হবে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ এবং কাইরাল। তারা হবে একে অপরের ইনানসিওমার, মানে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, কিন্তু ওই দুজন মিক্সচার একসাথে তৈরি হবে, 50-50 মিক্সচার তৈরি হবে ওই ইনানসিওমারদের। যে কারণে কি হয়েছিল, যে কারণে তোমার ওভারঅল অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে। এটা ছিল SN1, যেটাকে বলেছিলাম রেসিমাইজেশন। SN1 এর ব্যাপার ছিল। SN1 এ কার্বোক্যাটায়ন থ্রু দিয়ে হয়েছিল, SN2 তে কোনো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ছিল না, একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হয়ে গেছিল। সো একবার আমরা SN2 প্রথমে এবং তারপরে SN1 এই দুটোর আমরা একবার জাস্ট গোথ্রু করে নিই মেকানিজমটা কি ছিল, তারপরে তাদের উপরে প্রচুর এক্সামসে আসতে পারে এরকম কেস স্টাডিজ আমাদের করতে হবে। চলো শুরু করা যাক। তাহলে আমরা একবার SN2 দিয়ে শুরু করেছি, একই কম্পাউন্ড নেব, সেই কম্পাউন্ডে SN1 দেখবো, সেই কম্পাউন্ডে SN2 দেখবো। তাহলে SN2 এর জন্য আমরা নিয়ে নিচ্ছি এই 2 ডিগ্রি SN2 রিঅ্যাকশনে, যে আমরা এই 2 ডিগ্রি হ্যালো অ্যারিনটাকে নিয়ে নিচ্ছি, হ্যালো অ্যালকেনটাকে নিয়ে নিলাম, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেনটাকে নিয়ে নিলাম। এটা একটা 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এখানে ধরে নিলাম Br আছে। কেন 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন? লিভিং গ্রুপ ব্রোমিন যে কার্বনে আছে, সেই কার্বনের সঙ্গে আরো দুটো কার্বন অ্যাটাচ আছে। লিভিং গ্রুপ ব্রোমিন যে কার্বনে, তার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ আছে। এটা একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যার উপরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। আচ্ছা, 2 ডিগ্রি মানে ব্যাক সাইডে তো অনেক বাল্কিনেস আছে, নো ডাউট ব্যাক সাইডে বাল্কিনেস আছে, কিন্তু একটা ছোট্ট হাইড্রোজেন অ্যাটম থাকার জন্য ব্যাক সাইডে একটু হলেও স্পেস আছে, একটু হলেও লেস বাল্কি, অর্থাৎ এখান থেকে নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে, কারণ এটা স্মল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স আছে। তাই বাল্কি গ্রুপের প্রেজেন্স থাকা সত্ত্বেও, যেহেতু একটু হলেও লেস স্টেরিক ক্রাউডিং আছে, লেস স্টেরিক হিন্ড্রেন্স আছে, কারণ হাইড্রোজেন অ্যাটমটা প্রেজেন্ট আছে, যেটা কিনা সাইজে খুবই ছোট, তার জন্য ব্যাক সাইড থেকে পিছন দিক থেকে অ্যাটাক করতে পারবে নিউক্লিওফাইলটা। আচ্ছা, এই মলিকুলটা কেমন মলিকুল? এটা কাইরাল মলিকুল। কেন কাইরাল মলিকুল? তার কারণ হচ্ছে এই মলিকুলে কার্বনটার সাথে, এই কার্বনটা প্রেজেন্ট মেন কার্বনটা, তার সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ আছে। 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকলে সেই মলিকুলকে বলি কাইরাল মলিকুল। কাইরাল মলিকুল মানে মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে হচ্ছে মলিকুলটা প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারবে। আমরা ধরে নিলাম ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাই প্লাস আইসোমার ধরলাম। প্লাস আইসোমার মানে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি, এটা ইনস্ট্রুমেন্ট ছাড়া বলা সম্ভব নয়।
তাহলে প্লেন পোলারাইজড লাইটের অপটিক্যাল রোটেশনটা ক্লকওয়াইজ ডাইরেকশনে হচ্ছে। না না, আবার তাহলে কপি করার দরকার নেই, যদি কপি করা থাকে আর কপি করার দরকার নেই, জাস্ট আজকে গো থ্রু করে একবার রিভাইজ করে নাও যে মনে মনে পুরোটা বুঝে যাচ্ছ কিনা। তাহলে কি হলো, এটা একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা কাইরাল কম্পাউন্ড, এটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এটা প্লাস আইসোমার, মানে ক্লকওয়াইজ রোটেশন করছে, ধরে নিচ্ছি কাকে রোটেশন করছে, প্লেন পোলারাইজড লাইটকে। এবারে এর উপরে আসছে হচ্ছে একটা KOH, KOH দিয়েছি অ্যাকোয়াস সলিউশনে, KOH থেকে তৈরি হয়েছে OH মাইনাস নিউক্লিওফাইল। এই OH মাইনাস নিউক্লিওফাইল ফ্রন্ট সাইডে তো অ্যাটাক করবে না, অ্যাটাক করবে ব্যাক সাইড থেকে। সো ব্যাক সাইডে একটু ফাঁকা জায়গা ছিল, সেখান থেকে এই কার্বনটাতে অ্যাটাক করে দিল। সো অ্যাটাক হচ্ছে কেমন হবে, অ্যাটাক হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে। খুব ভালো কথা, ব্যাক সাইড অ্যাটাক হলো নিউক্লিওফাইল, ফ্রন্ট সাইডে পসিবল নয়, কারণ ফ্রন্ট সাইডে এখানে মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জে ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক হতে গেলে, ফ্রন্টে অ্যাটাক এলে মাইনাস মাইনাসে রিপালশন হবে, তো এই ফ্রন্ট অ্যাটাকটা পসিবল। তাহলে অ্যাটাক হলো ব্যাক সাইড থেকে, কারণ এখানে মাইনাস চার্জ, ফ্রন্টে লিভিং গ্রুপ বসে আছে তার মাইনাস চার্জ, আর এখানে নিউক্লিওফাইলের মাইনাস চার্জ, ফ্রন্ট থেকে অ্যাটাক হলে রিপালশন হতে শুরু করবে। খুব ভালো কথা, যেই ব্যাক সাইড অ্যাটাক হলো লিভিং গ্রুপ ফ্রন্ট সাইড থেকে বেরিয়ে গেল, লিভিং গ্রুপ Br মাইনাস হয় ফ্রন্ট সাইড থেকে বেরিয়ে গেল, একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে মাঝখানে। কেমন দেখতে লাগবে সেই ট্রানজিশন স্টেটটা, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেখানে এখানে মিথাইল গ্রুপটা থাকবে, এখানে হাইড্রোজেন অ্যাটমটা থাকবে, এখানে CH2CH3 ইথাইল গ্রুপটা থাকবে, যে গ্রুপ যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু লেফট থেকে মানে ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল ওইচটা বন্ড তৈরি করার চেষ্টা করছে, আর ফ্রন্ট সাইড থেকে মানে ডান দিক থেকে বিয়ারটা গ্রুপ লিভ করা মানে বন্ড ব্রেক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই বন্ডটা ব্রেকিং বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই বন্ডটা মেকিং তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে এই বন্ডটা হচ্ছে মেকিং সিচুয়েশনে আছে, এটা কনস্ট্রাকশন চলছে, আর এই বন্ডটা ব্রেকিং সিচুয়েশনে আছে, এটা ভাঙছে আস্তে আস্তে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এরকম কোনো রিয়েল সিচুয়েশন তৈরি হচ্ছে না। রিঅ্যাকশনটা কেমন করে হচ্ছে বোঝার জন্য আমরা এই সিচুয়েশনটা ড্র করে বোঝার চেষ্টা করছি যে রিঅ্যাকশনটা তাহলে এরকম ভাবেই হচ্ছে। এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। সো দিস ইজ ট্রানজিশন স্টেট, হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করছি রিঅ্যাকশনটা হচ্ছে কেমন করে। সো বুঝতে গিয়ে দেখলাম রিঅ্যাকশনটা মেবি হয়তো এরকম করেই হচ্ছে, হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট, যেখানে কিনা একটা বন্ড বাকিগুলো অ্যাজ ইট ইজ আছে, এই বন্ডটা নিউক্লিওফাইলটা জুড়বে করছে উইথ দ্য কার্বন, আর ব্রোমিনটা বেরোবে করছে ফ্রম দ্য কার্বন, রাইট। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট। এখান থেকে ফাইনাল প্রোডাক্ট কেমন করা হচ্ছে, আলটিমেটলি ওটা বেরিয়ে যাচ্ছে, ব্যাক সাইড থেকে ওই জুড়ে যাচ্ছে। তো ব্যাক সাইড থেকে ওইচটা জুড়ে গেল, ফ্রন্ট থেকে বিআর বেরিয়ে গেল, এবং মলিকিউলটা নিউক্লিওফাইলের ব্যাক সাইডের ধাক্কায় ডান দিকে ইনভার্ট হয়ে গেল, ঘুরে গেল ডান দিকে। ব্যাক সাইড থেকে OH মাইনাসের ধাক্কায় মলিকিউলটা যেটা কিনা লেফটে ওরিয়েন্টেড ছিল সেটা রাইটের দিকে ওরিয়েন্টেড হয়ে গেল, ব্যাক সাইডের ধাক্কায় মলিকিউলটা পুরোপুরি ঘুরে গেল ডান দিকে। এই ঘুরে যাওয়াটাকে কি বলে, এটাকে বলা হয় ইনভার্সন। তাহলে মলিকিউলে কি হয়ে গেছে, ইনভার্সন হয়ে গেছে কনফিগারেশনে। আর ইনভার্সন হলে কি হয়, ইনভার্সন হলে এইদিকে তো কাইরাল ছিল, অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, ক্লকওয়াইজ রোটেশন হবে ধরেছিলাম, এদিকেও কাইরাল থাকবে, অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিন্তু এটা মাইনাস আইসোমার হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন শো করবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন শো করবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন শো করবে এখানে, কারণ এখানে ক্লকওয়াইজ রোটেশন শো করেছিল, এটাও কাইরাল ওটাও কাইরাল, কারণ এখানেও চারটে ডিফারেন্ট গ্রুপ আছে কার্বনের সঙ্গে, এখানেও চারটে ডিফারেন্ট গ্রুপ আছে কার্বনের সঙ্গে, কিন্তু এটাও কাইরাল ওটাও কাইরাল, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ ওটাও অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট অপটিক্যালি অ্যাক্টিভ হলে প্রোডাক্ট অপটিক্যালি অ্যাক্টিভ হবেই হবে, কিন্তু কথা হচ্ছে প্রোডাক্টে অপটিক্যাল রোটেশনের ডাইরেকশনটা ঘুরে যাবে। অপটিক্যাল রোটেশন প্লেন পোলারাইজড লাইটকে এই মলিকিউলটা ক্লকওয়াইজ রোটেট করেছিল, আর প্রোডাক্ট মলিকিউলটা প্লেন পোলারাইজড লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, তাই আমরা বলছি মাইনাস আইসোমার তৈরি হবে। দিস ইজ অল অ্যাবাউট SN2 রিঅ্যাকশন। দেখতে পাচ্ছি কেমন ভাবে হয়েছে, ওয়ান স্টেপে হয়েছে, এটা কোনো স্টেপ নয়, পুরোটা একটাই স্টেপে হয়েছে। তাহলে SN2 এর ফিচার কি ছিল, SN2 এর ফিচার হচ্ছিল এমন, SN2 হতে গেলে ব্যাক সাইডে একটু হলেও জায়গা থাকতে হবে, তাই প্রাইমারি বা 1 ডিগ্রিতে বেশি করে ভালো করে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে SN2 বেশি ভালো হয়, 2 ডিগ্রিতে অতটা হওয়ার চান্স থাকে না, কারণ 2 ডিগ্রিতে ব্যাক সাইডে অনেকটাই বাল্কিনেস চলে আসে। স্টিল হয়েছে, তার কারণ হচ্ছে ব্যাক সাইডে একটা স্মল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স ছিল বলে এটা হয়েছে। সিঙ্গেল স্টেপে হবে, একটাই স্টেপে হচ্ছে, মাঝখানে একটা হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, এটা কোনো রিয়েল স্টেপ নয়, এটা জাস্ট হচ্ছে কেমন করে সেই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য এই স্টেপটাকে ড্র করা হয়েছে। এই পুরো রিঅ্যাকশনটাতে ব্যাক সাইডে অ্যাটাক হয় এবং রিঅ্যাকশনটাকে বাইমলিকুলার বলা হয়, কারণ রিঅ্যাকশনটার রেট
এই অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুজনের উপরেই ডিপেন্ড করে। অ্যালকিল হ্যালাইড বা নিউক্লিওফাইল দুজনের কনসেন্ট্রেশনের উপরেই রিঅ্যাকশনটার রেট ডিপেন্ড করে। দুজনের মধ্যে যে কোনো একজনের কনসেন্ট্রেশন বাড়লে রিঅ্যাকশনের রেট কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুজনেই পার্টিসিপেট করেছে, দুজনের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করছে। এটাকে বলা হয় বাইমলিকুলার রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা হলে ইনভার্সন হয়ে যায়, যেখানে অপটিক্যাল রোটেশন ঘুরে যায়। অপটিক্যাল রোটেশনের কোশ্চেনটা কখন আসবে? যখন অরিজিনালটা কাইরাল এবং অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি অরিজিনালটাই কাইরাল না হয়, অ্যাকাইরাল হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তাহলে প্রোডাক্ট ইনভার্সন তো হবে কিন্তু অপটিক্যাল রোটেশনে কোনো চেঞ্জ হবে না, কারণ অরিজিনালটাই ছিল অ্যাকাইরাল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে প্রোডাক্টটাও অ্যাকাইরাল অপটিক্যালি ইনঅ্যাক্টিভই থাকবে। যদি এবার ঘুরে যাবে, ইনভার্সনটা হবে। কিন্তু অরিজিনালটা যদি কাইরাল এবং অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে ইনভার্সনের পরে কাইরাল এবং অপটিক্যালি অ্যাক্টিভ পাওয়া যাবে। অরিজিনালটাতে প্লেন পোলারাইজড লাইট যে ডাইরেকশনে ঘুরবে, প্রোডাক্টে প্লেন পোলারাইজড লাইট উল্টো ডাইরেকশনে ঘুরবে। দ্যাটস অল অ্যাবাউট SN2 রিঅ্যাকশন। চলে আসছে আমরা SN1 রিঅ্যাকশনে। SN1 রিঅ্যাকশন সেম মলিকুলের উপর স্টাডি করব। কেন সেম মলিকুলে স্টাডি করব? তার কারণ হচ্ছে এই মলিকুলটাতে কিন্তু জিওমেট্রিক্যাল স্ট্রেনও আছে। অর্থাৎ এই মলিকুলটাতে ব্যাক সাইডে যেরকম অল্প ফাঁকা জায়গা ছিল একটা স্মল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্সের জন্য, যে কারণে ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পেরেছিল, এই মলিকুলে কিন্তু বাল্কি গ্রুপও আছে। অর্থাৎ বাল্কি গ্রুপ থাকার জন্য মলিকুলের নিজের মধ্যে কিন্তু একটা স্ট্রেন আছে। ও চায় কিন্তু বাল্কি গ্রুপগুলো বা কোনো একটা গ্রুপ যদি চলে যায় তাহলে ভালো হয়, এটা কিন্তু মনে মনে চায়। অর্থাৎ এমন নয় যে মনে মনে চায় না, মনে মনে চায় ব্যাক সাইডে এটা কি হয়ে যাক, এটা কিন্তু চায় না, এটা হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু মনে মনে ওর একটা ইচ্ছা আছে। এই চারটে গ্রুপ আছে, চারটে গ্রুপের মধ্যে একটাই স্মল গ্রুপ, বাট বাকিগুলো যথেষ্ট বড় বড় গ্রুপ। মিথাইল বাল্কি গ্রুপ, ইথাইল আরো বাল্কি গ্রুপ, ব্রোমাইডের সাইজও খুব একটা ছোট নয়। তাহলে এত বড় বড় বাল্কি গ্রুপের মধ্যে একটা যদি এমনি এমনি চলে যায় তাহলেও ভালো হয়। নিউক্লিওফাইল আসবে, অ্যাটাক করবে, তারপরে লিভিং গ্রুপ বেরোবে, এরকম না হয় যদি এমনি এমনি লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায় তাহলেও ভালো হয়। এটা কিন্তু মলিকুলের মনের ইচ্ছে। তার কারণ মলিকুলটার মধ্যে বাল্কি গ্রুপের প্রেজেন্সের জন্য একটা জিওমেট্রিক্যাল স্ট্রেনও প্রেজেন্ট আছে। অর্থাৎ মলিকুল কিন্তু সবসময় SN2 রিঅ্যাকশনের জন্য ওয়েট করছে না যে আগে ব্যাক সাইড অ্যাটাক আসুক নিউক্লিওফাইল থেকে তাহলে আমি লিভিং গ্রুপকে ছাড়বো। সবসময় কিন্তু ওয়েট নাও করতে পারে, কিছু মলিকুল হয়তো ওয়েট নাও করতে পারে। তাহলে তারা SN1 এর থ্রু দিয়ে রিঅ্যাকশনটা করবে। কেমন করে করবে দেখা যাক। SN1 রিঅ্যাকশন, সেম মলিকুলকে নিচ্ছি, বাল্কি গ্রুপের প্রেজেন্স আছে। এখন জাস্ট দেখতে পাচ্ছি যে এই বাল্কি গ্রুপগুলোর প্রেজেন্স আছে। বাল্কি গ্রুপগুলোর প্রেজেন্স থাকার জন্য মলিকুলটাতে একটা স্ট্রেন আছে, জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে। মলিকুলটা চায় লিভিং গ্রুপটা যদি এমনি এমনি ছেড়ে বেরিয়ে যায়, একটা গ্রুপ যদি ছেড়ে চলে যায়, একটু জায়গা পাওয়া যাবে। এত ক্রাউডনেস আছে এইটুকুতে একটা কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমের সাইজ খুবই ছোট, সেই কার্বন অ্যাটমের উপরে এত এত বাল্কি গ্রুপের যদি প্রেসার থাকে, তো অ্যাটমটার মধ্যে অবভিয়াসলি গ্রুপগুলোর মধ্যে রিপালশন আছে, গ্রুপগুলোর মধ্যে ফ্রিকশনস আছে, ধাক্কাধাক্কি আছে। সেই ধাক্কাধাক্কি অ্যাভয়েড করার জন্য এই মলিকুলটা চায় যে নিউক্লিওফিলিক আসার আগেই এটাকে বের করে দিই, একটু শান্তি পাওয়া যাবে। কারণ চারজনে মিলে ঘিরে ধরেছে, যদি একজন চলে যায় খুব বাঁচা যাবে, যাকে বলে বাসে অনেক লোকের ভিড় আছে, এই দু চারজন নেমে যায় বাঁচা যাবে, রিলিফ হবে একটু। কেন? কারণ মলিকুলটাতে জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে। তাহলে এই মলিকুলটা কেমন? এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সেম মলিকুল নিয়েছি। মলিকুলের ফিচারটা এখন কি লিখবো? মলিকুলের ফিচার হচ্ছে মলিকুলের জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে। ব্যাক সাইডের অ্যাটাক করার জন্য যেরকম একটুখানি স্মল অ্যাটমের প্রেজেন্স ছিল বলে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছিল, স্মল অ্যাটমের প্রেজেন্স ছিল বলে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছিল, SN2 হচ্ছিল, সেরকম মলিকুলটাতে জিওমেট্রিক্যাল স্ট্রেন থাকার জন্য নিউক্লিওফিল আসার আগেই, ব্যাক সাইড অ্যাটাক হওয়ার আগেই কিছু মলিকুলের লিভিং গ্রুপ বেরিয়ে যেতেই চাইবে। অর্থাৎ ধর আমি 100টা মলিকুল নিয়েছি, কথার কথা বলছি, 100টা মলিকুলের মধ্যে হয়তো 50টা মলিকুল ওয়েট করবে নিউক্লিওফাইল আসা পর্যন্ত, যে নিউক্লিওফাইল আসুক, ব্যাক সাইডে তো জায়গা আছে একটু হলেও, ওই ব্যাক সাইডের থ্রু দিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তারপরে লিভিং গ্রুপকে বের করব। বাকি 50টা মলিকুল বলবে না 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 বাবা অনেক সমস্যা, এতক্ষণ ধরে নিউক্লিওফাইল কবে আসবে ততক্ষণ আমি ওয়েট করতে পারবো না, অলরেডি বাল্কি গ্রুপ নিয়ে বসে আছি, লিভিং গ্রুপ বেরিয়ে যেতে চাই তো বেরিয়ে যাক, আমি একটু রিল্যাক্স পাবো, একটু রিলিফ হবে আমার। এত বাল্কি গ্রুপের প্রেজেন্সে যে রিপালশন চলছে মলিকুলের মধ্যে, টানাপোড়েন চলছে, স্ট্রেন চলছে, একটা চাপ চলছে, একটা গ্রুপ চলে গেলে একটু রিলিফ হবে, একটু জিওমেট্রিক্যাল রিলিফ হবে, একটু জায়গা পাবে বাকি গ্রুপগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবে। সো বাকি 50টা মলিকুল হতে এটা চায়। 50টা মলিকুল হতে চেয়েছে যে না আগে নিউক্লিওফাইল আসুক, তারা লেজি মলিকুল, তারা চাইছে আগে নিউক্লিওফাইল আসুক তারপরে বের করবো, যেমন চলছে চলুক, ও ধাক্কাধাক্কি করছে করুক মুরুককে। কিন্তু বাকি 50টা মলিকুল মেবি চাইছে না রিলিফটা দরকার, প্রচুর পেন তৈরি হচ্ছে মলিকুলে, প্রচুর স্ট্রেন তৈরি হচ্ছে মলিকুলে, একটা গ্রুপ বেরিয়ে গেলে রিলিফ দরকার, গ্রুপ বেরিয়ে গেলে একটু স্পেস বাড়বে, জায়গা বাড়বে, বাকি গ্রুপগুলো ছড়িয়ে ছিটিয়ে একটু আরাম করে বসতে পারবে। তো যে মলিকুলগুলো ভাবছে আগে থাকতে বেরিয়ে যাক, তারা Br মাইনাসকে আগে থাকতেই বের করে দিল, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, নিউক্লিওফাইলের কোনো আতাপাতা নেই, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। তাহলে মাইনাস Br মাইনাস করে দিচ্ছি, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। লিভিং গ্রুপ বেরিয়ে গেলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। লিভিং গ্রুপকে বের করার সাহস কেন দেখাতে পারলো? তার কারণটা হচ্ছে
একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, যেটা কিনা মোটামুটি স্টেবল কার্বোক্যাটায়ন। যদি যদি 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হতো, তাহলে লিভিং গ্রুপকে বের করার সাহস কিন্তু দেখাতে পারতো না, তখন নিউক্লিওফাইলের জন্য ওয়েট করতে হতো, তখন নিউক্লিওফাইলের জন্য ভালো করে ওয়েট করতে হতো। কিন্তু এখন লিভিং গ্রুপকে বের করার সাহস দেখাতে পারলো, কারণ এখানে প্লাস চার্জ তৈরি হয়েছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন একেবারে আনস্টেবল নয়, মোটামুটি একটা স্টেবিলিটি আছে। লিভিং গ্রুপটাকে বের করে দিয়েছে এবং কার্বনটাতে প্লাস চার্জ এসছে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন? যে কার্বনে প্লাস চার্জ তার সঙ্গে আরো দুটো কার্বন অ্যাটাচ, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, দুটো কার্বন অ্যাটাচ আছে প্লাস চার্জ কার্বনের সঙ্গে, তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে অ্যাটাচ হয়েছে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবারে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল আসবে এবং বোথ সাইড অ্যাটাক করবে। কেন? কারণ লিভিং গ্রুপ তো নেই, ফ্রন্ট সাইডও অ্যাটাক করতে পারবে, আবার ব্যাক সাইডও অ্যাটাক তো আগেই হচ্ছিল, এমনিও হচ্ছিল। একটা গ্রুপ বেরিয়ে যাওয়াতে বাল্কিনেস আরো কমে গেছে, স্টেরিক হিন্ড্রেস আরো কমে গেছে, এখন ব্যাক সাইডও অ্যাটাক করতে পারবে। তার মানে এখন OH মাইনাস নিউক্লিওফাইল যদি আসে, OH মাইনাস নিউক্লিওফাইল এলে ও এখন বোথ সাইড অ্যাটাক করতে পারবে, ফ্রন্ট সাইড থেকেও করতে পারবে। তার কারণ হচ্ছে ফ্রন্ট সাইডে লিভিং গ্রুপ যেটা ছিল, যেটা কিনা মাইনাস চার্জের থ্রু দিয়ে রিপালশন করছিল, মানে নিউক্লিওফাইলটা আসতে গেলে বিআর মাইনাস এর মাইনাস চার্জটা ওই নিউক্লিওফাইলটাকে রিপালশন করছিল, ওই লিভিং গ্রুপটা এখন আর নেই, তাই ফ্রন্ট থেকেও অ্যাটাক আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম ব্যাক থেকেও অ্যাটাক আসছিল, ব্যাক থেকে তো অ্যাটাক আসা পসিবলই, কারণ একটা স্মল হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট আছে, অর্থাৎ একটু হলেও ক্রাউডিং বা স্টেরিক হিন্ড্রেন্স কম আছে। অ্যাট দ্য সেম টাইম একটা গ্রুপ বেরিয়ে গেছে, একটা গ্রুপ বেরিয়ে গেলে আরেকটু জায়গা বেড়েছে, তো ব্যাক সাইডে এখন অনেকটা জায়গা পাওয়া গেছে একটা গ্রুপ বেরিয়ে যাওয়ার জন্য, তো একটু হলেও চান্স আছে যে ব্যাক সাইড থেকেও অ্যাটাকটা হতে পারে। তার মানে এখন দুদিক থেকেই হবে 50-50 চান্স নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাক সাইড অ্যাটাক উইথ 50% পসিবিলিটি, এবং এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড অ্যাটাক উইথ 50% পসিবিলিটি। অর্থাৎ এখন বোথ সাইড অ্যাটাক হবে, ব্যাক সাইডও হবে, ফ্রন্ট সাইডও হবে। বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যাটাক, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড অ্যাটাক। ফ্রন্ট সাইড অ্যাটাক এবং ব্যাক সাইড অ্যাটাক, কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন বোথ সাইড অ্যাটাক হচ্ছে। বোথ সাইড অ্যাটাক হলে এবার ফাইনালি কি হবে? যদি ফ্রন্ট সাইড অ্যাটাক হয়, তার মানে বিআর মাইনাস যেদিক থেকে বেরিয়েছিল, ফ্রন্ট সাইড অ্যাটাক হওয়া মানে হচ্ছে বিআর মাইনাস যেদিক থেকে বেরোলো OH মাইনাস সেই দিকেই ঢুকছে, বিআর মাইনাস যেদিক থেকে বেরোলো OH মাইনাস সেদিকেই ঢুকছে। এটা হচ্ছে তোমার এটার মানে, বিআর মাইনাস বেরিয়েছে ফ্রন্ট সাইড থেকে, OH মাইনাসে ঢুকছে হচ্ছে তোমার ফ্রন্ট সাইড থেকে। বিআর মাইনাস যেদিক থেকে বেরিয়েছে OH মাইনাস সেদিক থেকেই ঢুকছে, তার মানে এখানে রিটেনশন হবে, কনফিগারেশনে কোনো ঘুরছে না, কনফিগারেশন সেম রয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা রিটেনশন ইন কনফিগারেশন। OH সেদিক থেকেই ঢুকলো যেদিক থেকে বিআর বেরিয়ে গেছে। এটাকে এখানে কি হয়েছে, এখানে রিটেনশন হয়েছে, কনফিগারেশন যেমন ছিল তেমনটাই রয়ে গেছে, রাইট? এই মলিকুলটা কেমন মলিকুল? এটা কাইরাল মলিকুল এবং এটা অপটিক্যালি অ্যাক্টিভ। আর রিটেনশন হয়েছে বলে অরিজিনালটাকে আমরা প্লাস আইসোমার ধরেছিলাম, এটাকেও তাহলে প্লাস আইসোমারই ধরো, কারণ কনফিগারেশন তো ঘোরেনি, কনফিগারেশন তো চেঞ্জ হয়নি, তাই অরিজিনালটাও ছিল হচ্ছে, এটাও ছিল কাইরাল, এবং কাইরাল থাকার জন্য এটাও ছিল অপটিক্যালি অ্যাক্টিভ, মানে প্লেন পোলারাইজড লাইটকে ঘোরাবে। ধরেছিলাম ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাই প্লাস আইসোমার ধরে চলছিলাম, এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে ধরেছিলাম, প্লাস আইসোমার ধরে চলছিলাম। রিটেনশন হওয়ার পরও যেটা পেলাম সেটাও প্লাস আইসোমার, এখানেও কিন্তু ক্লকওয়াইজ রোটেশনই হচ্ছে। কিন্তু ইনভার্সন যখন হবে, কারণ ব্যাক সাইড এটাকে হয়েছে, তখন ইনভার্সন হবে। ইনভার্সন হলে মলিকুল ঘুরে যাবে, মলিকুল বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে গেল ইনভার্সন হলে, এবং OH উল্টো দিক থেকে জয়েন করলো, অর্থাৎ সে ব্যাক সাইড এটাকে কি হয়েছে, ব্যাক সাইড এটাকে OHটা এদিক থেকে, OH এদিক থেকে জয়েন করেছে, লিভিং গ্রুপ এদিক থেকে বেরিয়েছে। ব্যাক সাইডটাকে কি হয়েছে দেখে নাও, OH এদিক থেকে জয়েন করেছে, লিভিং গ্রুপ এদিক ফ্রন্ট থেকে বেরিয়ে গেছে, এটা ব্যাক সাইড এটাকে হয়েছে। তাহলে OHটা উল্টো দিক থেকে জয়েন করেছে, এবং এখানে হচ্ছে তোমার মলিকুলটা, তার জন্য যে পুরো মলিকুলটা, এই পুরো মলিকুলের এই গ্রুপগুলো কোন দিকে ছিল, লেফটে ছিল, এই গ্রুপগুলো সব রাইটের দিকে ঘুরে গেছে, কারণ ব্যাক সাইড থেকে OH জয়েন করেছে, এই পুরো বাল্কি গ্রুপগুলো সব ডান দিকে ঘুরে গেছে।
তাহলে এই মলিকুলটা কেমন মলিকুল হলো, এখানে ইনভার্সন হয়ে গেছে, কারণ মলিকুল ঘুরে গেছে, ইনভার্সন। এবার এই মলিকুলটা কি কাইরাল? হ্যাঁ, এই মলিকুলটাও কাইরাল, কারণ চারটি ডিফারেন্ট গ্রুপ। এটাও কি অপটিক্যালি অ্যাক্টিভ? হ্যাঁ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। এটা ক্লক না অ্যান্টি ক্লক? এটা অ্যান্টি ক্লক, মানে মাইনাস আইসোমার, কারণ ইনভার্সন হয়ে গেছে। তার মানে অরিজিনালটা ছিল ক্লকওয়াইজ রোটেশন করছিল প্লেন পোলারাইজ লাইটকে, তাই প্লাস আইসোমার ধরেছিলাম। প্রোডাক্ট দুটো তৈরি হলো, এই একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এই একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। দুটো প্রোডাক্টের মধ্যে ওখানে রিটেনশন হয়েছে, এখানে ইনভার্সন হয়েছে। রিটেনশন হলে ওখানে ক্লকওয়াইজ রোটেশনই মেইনটেইন হয়েছে মলিকুলটাতে, আর ইনভার্সন হলে এখানে মলিকুলটা অপটিক্যাল রোটেশন ইনভার্ট হয়ে গেছে, মানে মাইনাস আইসোমার হয়ে গেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে প্লেন পোলারাইজ লাইটকে। তার মানে একটা প্রোডাক্ট প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ রোটেট করে, অন্য প্রোডাক্টটা প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি করে। কিন্তু দুটো প্রোডাক্ট কি আলাদা করে তৈরি হয়েছে? না, দুটো প্রোডাক্ট একই সাথে তৈরি হয়েছে, অর্থাৎ পুরো একটা মিক্সচার তৈরি হয়েছে। তার মানে এই মিক্সচারটা কেমন মিক্সচার? এটা হচ্ছে একটা রেসিমিক মিক্সচার তৈরি হয়েছে। কেন? কারণ এরা হচ্ছে একে অপরের এনানসিওমার। প্রোডাক্ট দুটোকে ভালো করে দেখলে দেখতে পাবে এরা একে অপরের এনানসিওমার। এনানসিওমার মানে এরা একে অপরের মিরর ইমেজ, কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। অর্থাৎ এই দুটো মলিকুল যেটা তৈরি হলো অ্যাজ আ প্রোডাক্ট, একটা ইনভার্সন একটা রিটেনশন, এই মলিকুল দুটো হচ্ছে একে অপরের এনানসিওমার, মানে হচ্ছে এরা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ অফ ইচ আদার। দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি রিটেনশন মলিকুলের মিরর ইমেজই হচ্ছে ইনভার্সন মলিকুলটা, বা ইনভার্সনের মিরর ইমেজই হচ্ছে রিটেনশনটা। কিন্তু কেমন মিরর ইমেজ? যেহেতু চারটে গ্রুপে ডিফারেন্ট, তাই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, একে অপরের উপরে সুপার ইম্পোজ করবে না এরকম প্রতিবিম্ব, এরকম মিরর ইমেজ। তাই এই মলিকুলটা আর এই মলিকুলটা একে অপরের উপরে যেহেতু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, এরা একে অপরের এনানসিওমার, এবং এটা 50-50 ওয়েতে তৈরি হয়েছে। অর্থাৎ এই মলিকুলটাও তৈরি হয়েছে 50%, কারণ চান্স ছিল 50%। এই মলিকুলটাও তৈরি হয়েছে 50%, কারণ চান্স ছিল 50%। যেহেতু 50-50 ওয়েতে তৈরি হয়েছে, তার মানে দুটো মলিকুল যারা কিনা একে অপরের এনানসিওমার নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, একজন ক্লকওয়াইজ রোটেশন করে অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে, তারা 50-50 ওয়েতে তৈরি হয়েছে। তার ফলে নেট অপটিক্যাল রোটেশন থাকবে না, কারণ একজন ক্লকওয়াইজ ওয়েতে রোটেট করবে, অন্যজন সেম অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দেবে, নেট অপটিক্যাল রোটেশন থাকবে না। মনে হবে যেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কোনো কম্পাউন্ড তৈরি হয়েছে, কিন্তু আসলে 50-50 দুটো ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হয়েছে। এরকম মিক্সচার তৈরি হলে তাকে বলি রেসিমিক মিক্সচার, এবং সিচুয়েশনটাকে বলা হয় রেসিমাইজেশন। তাহলে এখানে এনানসিওমার তৈরি হয়েছে যারা, এবং এনানসিওমার থেকে যেহেতু এখানে 50-50 মিক্সচার তৈরি হয়েছে, এনানসিওমার গুলো যদি 50-50 ওয়েতে আছে, তাই দেখতে পাবো ওভারঅল অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ওভারঅল অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি, নেট অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি। যদিও বা এটা ইন্ডিভিজুয়ালি তৈরি হলে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করতো, এটা ইন্ডিভিজুয়ালি তৈরি হলে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করতো, মানে প্লেন পোলারাইজড লাইটকে কোনো না কোনো দিকে ঘোরাতো, কিন্তু দুজনের মিক্সচার তৈরি হওয়ার জন্য ওভারঅল অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি শো হচ্ছে। নেট রোটেশন দেখতে পাচ্ছি না, অবজারভেশনে দেখছি কোনো অপটিক্যাল রোটেশন হয়নি, যদিও বা ভেতরে ভেতরে কিন্তু অপটিক্যাল রোটেশন হয়েছে, কিন্তু আমরা ফাইনালি দেখছি কোনো অপটিক্যাল রোটেশন হয়নি, কারণ ক্লকওয়াইজ হয়েছে, সেম অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে নিউট্রালাইজড হয়ে গেছে, ক্যান্সেলড হয়ে গেছে। এরকম মিক্সচারকে বলা হয় রেসিমিক মিক্সচার। তার মানে তৈরি হয়েছে আলটিমেটলি রেসিমিক মিক্সচার, এবং এই প্রসেসটাকে বলা হয়, পুরো প্রসেসটাকে বলা হয় রেসিমাইজেশন। অর্থাৎ SN1 রিঅ্যাকশনে তাহলে কি কি ফিচার দেখলাম? SN1 রিঅ্যাকশন হতে গেলে মলিকুলের জিওমেট্রিক্যালি স্ট্রেন থাকতে হবে। জিওমেট্রিক্যাল স্ট্রেন না থাকলে লিভিং গ্রুপ কিন্তু এমনি এমনি বেরোবে না। জিওমেট্রিক্যাল স্ট্রেন কোথায় থাকবে? 3 ডিগ্রিতে বেশি থাকবে। 2 ডিগ্রিতে যদি আমরা দেখি যে 3 ডিগ্রিতে কিন্তু জিওমেট্রিক্যাল স্ট্রেন সব থেকে বেশি, কারণ তখন এই হাইড্রোজেনটাও একটা বাল্কি গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে হবে যেখানে কিনা জিওমেট্রিক্যাল স্ট্রেন খুব বেশি, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, এখানে লিভিং গ্রুপ আগে থাকতেই বেরিয়ে যায়, এবং তার ফলে একটা স্টেবল ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে কিন্তু হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেটের ব্যাপার নেই, স্টেবল ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতে হবে, তবে গিয়ে স্টেবিলিটি পাবে। যেমন এখানে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, জিওমেট্রিক্যাল স্ট্রেন অল্প ছিল, তাও হয়েছে। জিওমেট্রিক্যাল স্ট্রেন যদি অনেক বেশি হয়ে যায়, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়ে যায়, তাহলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা কিনা আরো বেশি স্টেবল হবে। তাই অবভিয়াসলি যত বেশি জিওমেট্রিক্যাল স্ট্রেন হবে, লিভিং গ্রুপ তত বেশি বেরিয়ে যেতে চাইবে, আর লিভিং গ্রুপ বেরিয়ে যেতে চাইলে তত স্টেবল কার্বোক্যাটায়ন আমরা পেতে থাকবো। তাই জিওমেট্রিক্যাল স্ট্রেন বেশি, তো লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এবং আমরা স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে। রিঅ্যাকশনটা 2 স্টেপে হচ্ছে। প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, পরের স্টেপে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে। 2 স্টেপে যখন রিঅ্যাকশনটা হচ্ছে, তখন কিন্তু রিঅ্যাকশনটাতে কেবলমাত্র প্রথম স্টেপটাতে খালি অ্যালকিল হ্যালাইডেরই প্রেজেন্স আছে, প্রথম স্টেপে কিন্তু কোনো নিউক্লিওফাইলের প্রেজেন্স নেই। তাই যেহেতু প্রথম স্টেপে খালি অ্যালকিল হ্যালাইডটাই প্রেজেন্ট,
নিউক্লিওফাইল প্রেজেন্ট নেই, তাই মলিকুলটাকে ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলা হয়। তার কারণ প্রথম স্টেপটাতে কেবলমাত্র একটাই মলিকুল অ্যালকিল হ্যালাইডটাই প্রেজেন্ট আছে, কোনো কোনো তোমার নিউক্লিওফাইল প্রেজেন্স নেই। যেহেতু একটাই মলিকুল, এই অ্যালকিল হ্যালাইডের প্রেজেন্সে অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপরেই রিঅ্যাকশনটা রেট ডিপেন্ড করছে, কারণ নিউক্লিওফাইল তো আসেইনি। তাহলে প্রথম স্টেপটাতে অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপরেই রিঅ্যাকশনটা রেট ডিপেন্ড করছে, তাই প্রথম স্টেপটাকে কনসিডার করলে আমরা বলবো রিঅ্যাকশনটাতে একটাই মলিকুল পার্টিসিপেট করেছে ইনিশিয়ালি, এটাকে ইউনিমলিকুলার বলা হয়। রিঅ্যাকশনটাতে বোথ সাইড অ্যাটাক হয়, 50% ফ্রন্ট 50% ব্যাক। রিঅ্যাকশনটাতে আগে লিভিং গ্রুপ বেরোয়, তারপরে নিউক্লিওফাইলিক অ্যাটাক বোথ সাইড থেকে হয়, এবং তার জন্য আলটিমেটলি 50% রিটেনশন হয়, 50% ইনভার্সন হয়, ওভারঅল রেসিমাইজেশন হয়। অরিজিনালটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ না হতো তাহলে তো প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলাই নেই, কিন্তু অরিজিনালটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে ওটা যদি ক্লকওয়াইজ রোটেশন দেখায় প্লাস আইসোমার হয়, তাহলে একটা প্রোডাক্ট প্লাস আইসোমার হবে 50%, অন্য প্রোডাক্ট মাইনাস আইসোমার হবে 50%। ওই দুটো প্রোডাক্ট একে অপরের এনানসিওমার হবে, ওভারঅল 50-50 একটা রেসেমিক মিক্সচার তৈরি হবে, এবং ওভারঅল অপটিক্যাল অ্যাক্টিভিটি শো হবে না। দ্যাটস অল অ্যাবাউট SN1 রিঅ্যাকশন। কোনো ডাউট থাকলে এই মোমেন্ট আমাকে ক্লিয়ার করবে। SN1 SN2 সিচুয়েশন গুলো আমাদের শেষ, এবার আমরা কেস স্টাডিতে ঢুকবো। মেকানিজম সিচুয়েশন সবটা আমাদের শেষ, আমরা এখন কেস স্টাডিতে ঢুকবো। এই অবধি কোথাও কোনো ডাউট থাকলে আমাকে এক্ষুনি জিজ্ঞেস করবে। তাহলে দেখো কেস স্টাডিজ গুলো আমরা পরপর ফটাফট নামাতে পারবো। এবার দেখো এক্সাম্পলস আর কেস স্টাডিজ নামবে, মানে পুরো রিঅ্যাকশনস একদম মাথায় ছকে গেছে। রিঅ্যাকশনস এবং পয়েন্টস গুলো যদি ইম্পর্টেন্ট হয়, এবার দেখো তুমি কোয়েশ্চেন যা খুশি দিক তুমি এবারে ফটাফট নামাবে। দেখো প্রথম কোয়েশ্চেন, প্রথম কেস স্টাডিতে আসছি। প্রথম কেস স্টাডি হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। তুমি নিজেই বলো স্টেরিক হিন্ড্রেন্স মানে ব্যাক সাইড বাল্কি হয়ে গেছে, ব্যাক সাইডে স্টেরিক হিন্ড্রেন্স এসেছে, তাহলে SN2 ভালো হবে না SN1 ভালো হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ব্যাক সাইড স্টেরিক্যালি ক্রাউডেড, ব্যাক সাইডে প্রচুর বাল্কিনেস, ব্যাক সাইড স্টেরিক্যালি হিন্ডার্ড, তাহলে SN1 ভালো হবে না SN2 ভালো হবে? নিজেই বলো। পুরো মেকানিজম তো তোমার কাছে স্টাডি হয়ে গেছে, তাহলে তুমি নিজেই বলবে এবং নিজেই চেক আউট করতে পারবে যে হ্যাঁ ঠিকঠাক বলছো কিনা। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইড যদি বাল্কি হয়ে যায় 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ব্যাক সাইড বাল্কি, ওখানে SN1 হবে। আর যদি ব্যাক সাইডে স্টেরিক্যালি ক্রাউডিং কম থাকে, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, ওখানে SN2 হবে, রাইট? তাহলে সেটাই দেখতে পাচ্ছি, দেখে নাও। দেখো এই মলিকুলটার ব্যাক সাইডে 3টে স্মল হাইড্রোজেন অ্যাটম, মানে হাইলি চান্স ফর SN2। ব্যাক সাইড পুরো ফাঁকা, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে আরামসে অ্যাটাক করবে। এটা হচ্ছে মিথাইল, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রিতে দুটো হাইড্রোজেন অ্যাটম স্মল আছে, বাট একটা বাল্কি গ্রুপ জুড়েছে, স্টিল ব্যাক সাইডে জায়গা আছে। এগেইন SN2 এর চান্স বেশি, বাট SN2 একটু হলেও কমলো, বাল্কি গ্রুপ বাড়ছে, হাইড্রোজেন অ্যাটম একটাই আছে, ব্যাক সাইড আরো ব্লক হয়ে যাচ্ছে, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, SN2 এর চান্স কমছে, ব্যাক সাইডের চান্স কমছে, আর ব্যাক সাইড তো এখানে পসিবলই হচ্ছে না। বাল্কি সমস্ত বাল্কি গ্রুপ, মলিকুলে হাই জিওমেট্রিক্যাল স্ট্রেন, এখানে ব্যাক সাইড পসিবলই হচ্ছে না, তাহলে এখানে SN1 এর চান্স হবে। তার মানে আমরা কি বলছি, লেফট টু রাইটে কি হচ্ছে, লেফট টু রাইটে ক্লিয়ারলি বলতে পারি SN2 কমছে আর SN1 বাড়ছে, হ্যাঁ কি না? লেফট টু রাইটে SN2 কমছে কারণ ব্যাক সাইড বাল্কি হয়ে যাচ্ছে, অ্যাটাক হচ্ছে না, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ব্যাক সাইড ক্রাউডিং হয়ে যাচ্ছে, ব্যাক সাইডে স্টেরিক হিন্ড্রেন্স চলে আসছে, ব্যাক সাইডে অ্যাটাক হচ্ছে না, তাই SN2 আস্তে আস্তে কমছে। আর মলিকুলে যত বাল্কিনেস বাড়ছে, মলিকুলে জিওমেট্রিক্যাল স্ট্রেন বাড়ছে, তত লিভিং গ্রুপ বেরিয়ে যেতে চাইছে, কার্বোক্যাটায়ন তৈরি করতে চাইছে, SN1 এর ট্রেন্ড বাড়ছে। তাহলে লেফট টু রাইটে SN2 কমছে, SN1 বাড়ছে, সহজ হয়ে গেল। এখন মেকানিজম জানা আছে, রেট ফটাফট বেরোবে। এখন কেস স্টাডিজ গুলো দেখো ফটাফট নামবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, SN2 বাড়ে, SN2 কমে, আর SN1 বাড়ে। ক্লিয়ার? চলো পরে কেসে যাচ্ছি, কেসগুলো দেখো ফটাফট নামবে। কার্বোক্যাটায়ন কোথায় বেশি স্টেবল? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, কারণ এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে যদি লিভিং গ্রুপটা নিজে থাকতে বেরিয়ে যায়, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা খুবই আনস্টেবল, বেরোবেই না। আর প্রাইমারি থেকে যদি লিভিং গ্রুপ কোনো কারণে চায় যে বেরিয়ে যাব, তাহলে প্রাইমারি মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা তো খুবই আনস্টেবল। তার মানে SN1 কোন দিকে হবে? যেদিকে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি,
সেদিকেই SN1 হবে, ক্লিয়ার কাট ব্যাপার। কেন কি এদিকে দেখো, এদিকে কি আছে, এদিকে বাল্কিনেস থাকার জন্য জিওমেট্রিক্যাল স্ট্রেনও আছে, আর জিওমেট্রিক্যাল স্ট্রেন থাকার জন্য লিভিং গ্রুপ বেরিয়ে যেতে চায়, আর লিভিং গ্রুপ বেরিয়ে গেলে স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। সব দিক থেকে SN1 এর জন্য ফেভারেবল। কি আছে, মলিকুলার জিওমেট্রিক্যাল স্ট্রেন আছে, লিভিং গ্রুপ বেরিয়েও যেতে চায়, আর বেরিয়ে গিয়ে 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে যেতে চায়, তাহলে এদিকটা SN1 এর জন্য। আর ওদিকটা, এদিকে তো জিওমেট্রিক্যাল স্ট্রেনই নেই, বাল্কিনেসই নেই, বাল্কিনেস না থাকার জন্য জিওমেট্রিক্যাল স্ট্রেনই নেই। জিওমেট্রিক্যাল স্ট্রেন না থাকলে লিভিং গ্রুপ কেন বেকার বেকার আর বেরিয়ে যাবে? যদি বেরিয়ে যায় বা রিস্ক নিয়ে, তাহলে অত্যন্ত আনস্টেবল মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, আরোই তো বেরোতে চাইবে না লিভিং গ্রুপ। তাই এদিকে আগে ব্যাক সাইড অ্যাটাক হবে SN2 এর থ্রু দিয়ে, তারপরে লিভিং গ্রুপ বেরোবে। তার মানে এদিকে SN2, কারণ ব্যাক সাইড অ্যাটাকের জন্য বাল্কিনেস কম আছে, তাহলে এদিকে SN2, এদিকে হচ্ছে SN1। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। চলো দেখো কেসগুলো কেমন ফটাফট নামছে, মেকানিজম বুঝে গেছে তো কেস ফটাফট নামবে। এবারে তার মানে কি বুঝলে, SN1 ভালো করে হতে গেলে ওই কার্বোক্যাটায়নটাকে স্টেবল হতে হবে। তাহলে যদি এমন কোন কার্বোক্যাটায়ন তৈরি হয়, ধরো এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে যেখানে কিনা রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবল হচ্ছে, অর্থাৎ অরিজিনাল কম্পাউন্ডটা এরকম ছিল, অরিজিনাল কম্পাউন্ডটা ছিল অ্যালাইলিক হ্যালাইড, এরকম ছিল। ধরো এইরকম কম্পাউন্ড থেকে লিভিং গ্রুপ এমনি এমনি বেরিয়ে গেলে এই কার্বনে প্লাস চার্জ এলো, এবং সেই কার্বোক্যাটায়ন রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পেল। অরিজিনাল মলিকুল ধরো এরকম ছিল, বেনজাইলিক হ্যালাইড, যেখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে বেনজাইলিক কার্বনে প্লাস চার্জ এলো, সেই প্লাস চার্জ রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পেল। তাহলে যদি এমন সিচুয়েশন হয় যেখানে কার্বোক্যাটায়নটা রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, তাহলে সেই কার্বোক্যাটায়ন তৈরির টেন্ডেন্সি বেশি হবে, আর কার্বোক্যাটায়ন তৈরির টেন্ডেন্সি বেশি মানে সেখানে SN1 এর চান্সেস বাড়ছে, কারণ কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে বোথ সাইড অ্যাটাকের থ্রু দিয়ে SN1 এর চান্সেসটাই বাড়ছে। তার মানে এমন যদি অ্যালাইল হ্যালাইড হয়, কোথায় কোথায় হলো অ্যালাইল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইডের লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায়, তাহলে অ্যালাইল কার্বনে প্লাস চার্জ আসে, অ্যালাইল হ্যালাইডে যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায়, লিভিং গ্রুপ বেরিয়ে গেলে অ্যালাইল কার্বনে প্লাস চার্জ আসে, অ্যালাইল কার্বনটাতে প্লাস চার্জ এলে সেটা রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, দেখতে পাচ্ছি এইটা অ্যালাইল কার্বোক্যাটায়ন রেজোনেন্স হচ্ছে, স্টেবিলাইজেশন পাচ্ছে। তার মানে অ্যালাইল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার টেন্ডেন্সি দেখাবে, তার মানে এই মলিকুলে লিভিং গ্রুপ আগে বেরিয়ে যেতে পারে এবং SN1 রিঅ্যাকশন হতে পারে। কার্বোক্যাটায়ন স্টেবল হলে SN1 রিঅ্যাকশন হবে। পরেরটাও, এটা বেনজাইলিক হ্যালাইড, বেনজাইলিক পজিশন CH2, বেনজাইলিক পজিশন হচ্ছে CH2, বেনজাইলিক পজিশনে হ্যালোজেন আছে, হ্যালাইডটা লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, তাহলে বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন তৈরি হলো, ওই কার্বোক্যাটায়নও দেখতে পাচ্ছি রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে। তার মানে লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই কার্বোক্যাটায়ন গুলো যদি রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়, তাহলে SN1 রিঅ্যাকশন হওয়ার চান্সেস থাকবে। একদম একদম একদম। লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, ওই কার্বোক্যাটায়নটা যদি নিজে স্টেবল হতে না পারে, তাহলে লিভিং গ্রুপ বেরোতে চাইবে না, আর লিভিং গ্রুপ যদি বেরোতে না চায় SN1 হবে না। তার মানে SN1 হতে গেলে কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি পেতে হবে, মাঝখানে কার্বোক্যাটায়ন যদি স্টেবল না হয়, লিভিং গ্রুপ তাহলে সহজে বেরোতে চাইবে না, আর লিভিং গ্রুপ না বেরোতে চাইলে SN1 এর দিকে হবে না রিঅ্যাকশন, SN2 এর দিকে হয়ে যাবে হয়তো। তাই লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়াতে যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, ওই কার্বোক্যাটায়ন যদি রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়, যেরকম অ্যালাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, বেনজাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, তাই ওদের করেসপন্ডিং লিভিং গ্রুপটা বেরিয়ে যেতে পারে এবং রিঅ্যাকশন SN1 এর দিকে মুভ করবে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে বেনজাইলিক হ্যালাইড কোন রিঅ্যাকশন হবে, SN1 SN2 দুটোই, কোনটাই নয়, কি বলবে? বললে বেনজাইলিক হ্যালাইড মানে এই পরের কম্পাউন্ডটা, বেনজাইলিক হ্যালাইডে কোন রিঅ্যাকশনসের থ্রু দিয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হবে, SN1 SN2 দুটোই, কোনটাই নয়। কি হবে আনসার বলো দেখি? SN1 এর থ্রু দিয়ে, কারণ মাঝখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। পরে কোশ্চেন দিল অ্যালাইলিক হ্যালাইডে SN1 এর থ্রু দিয়ে রিঅ্যাকশন হয়, কারণ এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর কোনটাই নয়। তাহলে কি হবে? যে অ্যালাইলিক হ্যালাইডে SN1 এর থ্রু দিয়ে রিঅ্যাকশন হয়, কারণ এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হয়, কোনটাই নয়। কি হবে? অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হয়।
অ্যালাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়, তাই ওখানে রিঅ্যাকশনটা অ্যালাইলিক কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয়। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাকে অপশন চুজ করতে হবে, ভেতরে জিনিসপত্র জানা থাকলে তোমার কাছে অপশন চুজ করা খুব সহজ হয়ে যাবে। দেখো কেসগুলো এখন ফটাফট নামছে, মেকানিজম ক্লিয়ার, কেস ফটাফট নামছে। পরে কেস কি বলছে দেখো, নিজেরাই বলো, বলছে কি দ্রাবকের প্রকৃতি, কেমন দ্রাবক থাকলে SN1 ফেভার হবে, SN2 ফেভার হবে। দ্রাবক সলভেন্ট কেমন হতে হবে, অর্থাৎ সলভেন্টের নেচার বলছে। সলভেন্ট যদি কি বলছে, পোলার প্রোটিক হয়, এক্সাম্পল দেখে নেবো কারা কারা সেরকম হয়ে থাকে। পোলার প্রোটিক সলভেন্ট হয়। পোলার প্রোটিক সলভেন্ট মানে কি? পোলার প্রোটিক সলভেন্ট মানে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়, কার্বোক্যাটায়নটাকে সলভেন্টটা চারপাশ থেকে ঘিরে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্টেবিলিটি দিতে পারে। যদি নিউক্লিওফাইল থেকে থাকে, নিউক্লিওফাইলটাকে সলভেন্ট মলিকুলগুলো চারপাশ থেকে ঘিরে স্টেবিলিটি দিতে পারে। তাহলে বুদ্ধি করে বলো, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কিন্তু কার্বোক্যাটায়নে প্লাস চার্জটাকে আবার স্টেবিলিটি দেওয়ার জন্য সলভেন্ট মলিকুলগুলো মিলে পার্টি করতে চলে এসেছে। যে ভাই ঠিক আছে, তোর একটা লিভিং গ্রুপ চলে গেছে, মনে দুঃখ হয়েছে, বুঝতে পারছি কার্বোক্যাটায়ন হয়ে গেছিস, একটা ভ্যালেন্সি চলে গেছে, কোনো ব্যাপার না, চল আমরা পার্টি করি। দিয়ে চারপাশ থেকে সলভেন্ট মলিকুলগুলো চলে এসেছে কার্বোক্যাটায়নকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে কোনো ব্যাপার না, তোর একটা মলিকুল, একটা গ্রুপ হয়তো চলে গেছে, একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, তোকে না বলেই লিভিং গ্রুপটা বেরিয়ে যেতে তোর ভ্যালেন্সি 4টে ছিল, এখন 3টে ভ্যালেন্সি হয়ে গেছে, একটা ভ্যালেন্সি চলে গেছে, তার জন্য তুই কার্বোক্যাটায়ন হয়েছিস। হ্যাঁ মোটামুটি স্টেবল, বাট ঠিক আছে 4টে ভ্যালেন্সি হলে একটু হলো আনস্টেবিলিটি আছে, চল আমরা পার্টি করি। দিয়ে চারপাশ থেকে সলভেন্ট মলিকুলগুলো ঘিরে নিয়েছে। তাহলে এরকম কার্বোক্যাটায়ন লাকি কি আনলাকি? এরকম কার্বোক্যাটায়ন হাইলি লাকি, হাইলি স্টেবল। অন্যদিকে যে নিউক্লিওফাইলটা আছে, সেই নিউক্লিওফাইলটাকেও আটকে রেখেছে, ওই নিউক্লিওফাইলটাও কেউ অ্যাটাক করতে দিচ্ছে না। নিউক্লিওফাইল যদি শুরুতেই অ্যাটাক করে যেত তাহলে হয়তো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ারই চান্স পেত না, নিউক্লিওফাইল অ্যাটাক করে যেত, তারপরে লিভিং গ্রুপ বেরোতো। কিন্তু সলভেন্ট মলিকুলগুলো নিউক্লিওফাইলটাকেও আটকে রেখেছে, ভাই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এখনই অ্যাটাক করতে যাস না, আগে কার্বোক্যাটায়ন তৈরি হতে দে, তারপরে গিয়ে বোথ সাইড অ্যাটাক করবি। তার মানে নিউক্লিওফাইল এখানে ট্র্যাপড হয়ে আছে। তাহলে এখানে SN1 এর চান্স বাড়ছে না, SN2 এর চান্স বাড়ছে। নিউক্লিওফাইল ট্র্যাপড হয়ে আছে, নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে দেওয়া হচ্ছে না, নিউক্লিওফাইলকে অ্যাটাক করা থেকে আটকানো হচ্ছে, যাতে প্রথম স্টেপে কার্বোক্যাটায়নটা সাকসেসফুলি তৈরি হতে পারে, পরের স্টেপে গিয়ে বোথ সাইড অ্যাটাক হবে। কিন্তু নিউক্লিওফাইল যদি খুল্লা ছুট থাকতো, তাহলে সে প্রথম স্টেপেই অ্যাটাক করে দিত, ব্যাক সাইড থাকুক না থাকুক একটু ফাঁক ফোকর পেলেই অ্যাটাক করে দিত, SN2 এর মতন হয়ে যেত ব্যাক সাইড অ্যাটাক হয়ে গেলেই। তাই নিউক্লিওফাইলকে হোল্ড করে রাখা হয়েছে একই সলভেন্ট যারা কিনা কার্বোক্যাটায়নের সঙ্গে পার্টি করেছে, ওই একই সলভেন্ট যারা কিনা কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দিচ্ছে, কার্বোক্যাটায়নের সঙ্গে পার্টি করে ওই একই সলভেন্ট নিউক্লিওফাইলকে হোল্ড করে রেখেছে, নিউক্লিওফাইলকে বারণ করছে, বলছে আগে কার্বোক্যাটায়ন তৈরি হোক, ওকে একটু স্টেবিলিটি দেওয়া হোক, ও একটু, ওর তো অলরেডি একটা ভ্যালেন্সি গেছে, একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, একটু মেন্টালি আনস্টেবল আছে, ওকে স্টেবিলিটি দি, তারপরে গিয়ে তুই অ্যাটাক করতে যাবি। অর্থাৎ একে আটকে রেখেছে, শুভ দৃষ্টি হওয়ার আগে একটু বসিয়ে রেখেছে নিউক্লিওফাইলকে। তার মানে এরকম সলভেন্ট থাকলে SN1 এর চান্স পারবে। এই সলভেন্টদেরকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। কারা এরা? একটা এক্সাম্পল আছে CH3OH, এক্সাম্পল গুলো খেয়াল রাখতে হবে। পোলার প্রোটিক সলভেন্ট CH3OH, CH3CH2OH, ওয়াটার, এরা হচ্ছে SN1 এর জন্য সুইটেবল সলভেন্ট, কারণ এরা পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট গুলো কার্বোক্যাটায়নকেও স্টেবিলিটি দেয়, আবার নিউক্লিওফাইলটাকেও হোল্ড করে আটকে রাখে, যাতে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পায় এবং পরে বোথ সাইড অ্যাটাকটা দেরিতে হয়। প্রথম স্টেপটা হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, স্টেবিলিটি পায়, সেকেন্ড স্টেপ পরে যাতে হতে পারে, তাই নিউক্লিওফাইলটাকেও আটকে রেখে দেয়, অ্যানায়নটাকেও আটকে রেখে দেয়। SN1 এর চান্স বাড়ছে তাহলে। কিন্তু যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয়, সলভেন্ট হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। আচ্ছা, প্রোটিক অ্যাপ্রোটিক মানেটা কি? প্রোটিক মানে হচ্ছে যেখান থেকে H+ বেরোতে পারে, অ্যাপ্রোটিক মানে যেখান থেকে H+ বেরোতে পারে না। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যদি এরকম সলভেন্ট হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট খালি ক্যাটায়ন পার্টটাকেই আটকে রেখে দেয়, অ্যানায়ন পার্টটাকে খুল্লা ছেড়ে দেয়। তাহলে অ্যানায়ন পার্টটাই নিউক্লিওফাইল, ওকে খুল্লা ছেড়ে দেওয়া হয়েছে। SN1 এর জন্য কি অ্যানায়ন নিউক্লিওফাইলের ধৈর্য থাকবে যে কার্বোক্যাটায়ন তৈরি হোক, আমি বসে আছি?
কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাক, আমি বসে আছি, এদিকে আমি কিন্তু খুল্লা ছুটে আছি, আমাকে কেউ ধরে নেই, আমাকে কেউ আটকে নেই, আমি ট্র্যাপড হইনি, আমি চুপচাপ বসে আছি আর দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কি সম্ভব? নিউক্লিওফাইল ফ্রি আছে, অ্যালকিল হ্যালাইডকে দেখবে, অ্যাটাক করতে যাবে। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে এরকম সলভেন্টের উদাহরণ কি? ডাইমিথাইল সালফক্সাইড ডিএমএসও, এনএন ডাইমিথাইল ফরমামাইড ডিএমএফ, অ্যাসিটোন, এরা SN2 করবে, কারণ এই নিউক্লিওফাইলটা এখন রিলেটিভলি ফ্রি হয়ে আছে। নিউক্লিওফাইল ফ্রি, তার অত ধৈর্য নেই, সেকেন্ড স্টেপ অব্দি ওয়েট করবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, ওই অব্দি বসে থাকবে, দিয়ে বাঁশি বাজাবে। নিউক্লিওফাইল একদম ফার্স্ট স্টেপেই রিঅ্যাকশন করে দেবে, ফার্স্ট স্টেপেই অ্যাটাক করে দেওয়ার চেষ্টা করবে, ব্যাক সাইড অ্যাটাককে প্রেফার করবে, SN2 হয়ে যাবে। সো পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট মানে যেখানে হাইড্রোজেন বন্ডিং তৈরির মাধ্যমে ক্যাটায়ন বা অ্যানায়নকে সলভেন্ট গুলো ঘিরে রাখে। এই যে দেখো আগেরটাতে হয়েছে, হাইড্রোজেন বন্ডিং তৈরির মাধ্যমে পোলার প্রোটিক সলভেন্ট মানে যেখানে হাইড্রোজেন বন্ডিং তৈরির মাধ্যমে ক্যাটায়ন বা অ্যানায়নকে সলভেন্টটা চারপাশে ঘিরে রাখতে পারে, পোলার প্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, নরমালি অপোজিট চার্জ গুলোর মধ্যে অ্যাট্রাকশন হয়, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের মাধ্যমে খালি ক্যাটায়নটাকেই ঘিরে রাখা সম্ভব হয়, অ্যানায়নটা ফ্রি হয়ে থাকে। অ্যানায়নের সাইজ বড়, ওকে ঘিরে রাখা সম্ভব হয় না। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট মানে যেখানে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদেরকে ঘিরে রাখা সম্ভব হয়, আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে যেখানে খালি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন হয়, কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের মাধ্যমে খালি ক্যাটায়নটাকেই সলভেন্টটা ঘিরে রাখতে পারে, অ্যানায়নের সাইজ তুলনামূলক বড় হওয়ার জন্য ওকে ঘিরে রাখতে পারে না, ওটা ফ্রি থাকে। তাহলে যেখানে ফ্রি অ্যানায়ন, ফ্রি নিউক্লিওফাইল, সেখানে SN2 যেটা কিনা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে হবে, আর যেখানে ট্র্যাপড নিউক্লিওফাইল, ট্র্যাপড অ্যানায়ন, ওখানে SN1 যেটা কিনা পোলার প্রোটিক সলভেন্টে হবে। আশা করি মাথা ঢুকে গেল। পরেরটা বলছে নিজেই বলতে পারবে, নিজেই এবারে বলবে ক্রাউন ইথার দিয়েছি। ক্রাউন ইথার কি করে? এই মলিকিউলটা হচ্ছে ক্রাউন ইথার। ক্রাউন ইথার ক্যাটায়নটাকে ট্র্যাপ করে দেয়, আর অ্যানায়নটাকে ট্র্যাপ করে না, অ্যানায়ন ফ্রি থেকে যায়। কোন রিঅ্যাকশন হবে? ক্রাউন ইথারের প্রেজেন্সে তাহলে SN1 হবে না SN2 হবে? নিজেই বলো। ক্রাউন ইথারের প্রেজেন্সে তাহলে কি হবে? কমেন্ট করে জানাও যে এখানে SN1 হবে না SN2 হবে। যেখানে ক্রাউন ইথারের কাজ কি? ক্রাউন ইথার মলিকিউল গুলো ক্যাটায়নটাকে খালি ট্র্যাপ করে। তাহলে ক্যাটায়ন ট্র্যাপড, অ্যানায়ন ফ্রি। অ্যানায়ন ফ্রি মানে নিউক্লিওফাইল ফ্রি, নিউক্লিওফাইল ফ্রি মানে অবভিয়াসলি SN2 এর দিকে যাবে রিঅ্যাকশন। ফ্রি নিউক্লিওফাইলের অত পেশেন্সই নেই, যাবে অ্যাটাক করার চেষ্টা করবে, রাইট? সো SN2 হবে। ভেরি গুড। এবারে নিজে বলো, এতক্ষণ আমরা পড়ছিলাম, নিজেই দেখো বলতে পারবে, এতক্ষণ আমরা পড়ছিলাম যদি অ্যালকিল হ্যালাইডটা বাল্কি হয়, বাল্কি অ্যালকিল হ্যালাইডে নিউক্লিওফাইল অ্যাটাক করতে গেলে ব্যাক সাইড অ্যাটাক করতে পারে না। বাল্কি যদি হয়, সব সব এক মেকানিজম ফার্স্টে বুঝে গেছে মানে সব বুঝে যাবে, ওটাই মেন। স্টুডেন্টসরা ওটাকেই স্কিপ করে দিয়ে খালি কোয়েশ্চেন আনসারে ঢুকে যায়। তুমি প্রথমে কি দেখলে? মেকানিজম বুঝলে না, মেকানিজম বুঝলে বাকি কি দেখতে লাগছে? সবই তো দেখছো একই রকম হতে থাকছে। পড়াশোনার টেকনিকটার জন্য কোরে জোর দিতে হবে। কোডটা যদি বুঝে যাও, তার থেকে কনক্লুশনে যা যা বেরোচ্ছে ফটাফট ক্যাচ হবে। কিন্তু কোডটা যদি না ক্লিয়ার থাকে, SN1 SN2 মেকানিজম আমরা 2 থেকে 3 বার স্টাডি করেছি, আজ 3টে ক্লাস ধরে এই মেকানিজম হচ্ছে। কেন? যাতে এবারে কোয়েশ্চেন আনসার তো এগুলোই। এবার এই কোয়েশ্চেন আনসার কি এমন টাইম নিচ্ছে? মাথায় পুরো ঢুকে আছে জিনিসপত্র, যে কেমন করে SN1 হচ্ছে, কেমন করে SN2 হয়েছে। আরে এই তো শুধু একটু এদিক ওদিক হচ্ছে, এটা কি এমন ব্যাপার? দেখো এটাও পারবে, নিজেই এক্ষুনি বলতে পারবে। সো আমরা এতক্ষণ দেখলাম 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যেটা কিনা বাল্কিনেস কম, ওখানে ব্যাক সাইড অ্যাটাক হতে পারে, SN2 হতে পারে। আর যদি বাল্কি অ্যালকিল হ্যালাইড হয়ে যায়, বাল্কি অ্যালকিল হ্যালাইডে ব্যাক সাইড অ্যাটাক হতে পারে না। কিন্তু যদি এরকম হয় নিউক্লিওফাইলটাই বাল্কি, যে অ্যাটাক করতে আসে সেই বাল্কি, তাহলে বলো কোনটা ভালো নিউক্লিওফাইল? যে নিজেই এত বড় ভুঁড়ি নিয়ে অ্যাটাক করতে আসছে সে? ব্যাক সাইড অ্যালকিল হ্যালাইডের ব্যাক সাইডে ফাঁকা জায়গা থাক বা না থাক, অ্যালকিল হ্যালাইডের ব্যাক সাইডে ফাঁকা জায়গা যদি থাকেও বা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যদি হয়ও বা তার ব্যাক সাইডে স্টেরিক হিন্ড্রেন্স কম আছে ধরে নিচ্ছি, তারপরে যদি নিউক্লিওফাইলটা এত বড় ভুঁড়ি নিয়ে আসে,
নিউক্লিওফাইল কি ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে? নাকি নিউক্লিওফাইলটাকে শার্প হতে হবে, টু দি পয়েন্ট হতে হবে, পিন পয়েন্টেড হতে হবে, যাতে ফাঁক ফোকর দিয়ে গিয়ে অ্যালকিল গ্রুপে অ্যাটাক করতে পারে এবং SN1 SN2 যেটাই তার পছন্দ করতে পারে। তাহলে নিউক্লিওফাইলের প্যাটার্ন কেমন হবে? এইটা কি ভালো নিউক্লিওফাইল যেখানে সমস্ত বাল্কি গ্রুপগুলো বসে আছে, না এইটা ভালো নিউক্লিওফাইল যেখানে একটা বাল্কি গ্রুপ আছে বাকিগুলো স্মল অ্যাটম আছে? কোনটা ভালো নিউক্লিওফাইল? যে নিউক্লিওফাইল বাল্কি না যে নিউক্লিওফাইল লেস বাল্কি? নিউক্লিওফাইলটাকে কেমন হতে হবে? নিউক্লিওফাইলটাকে তো সুযোগ খুঁজতে হবে না ব্যাক সাইড অ্যাটাক করবার। ব্যাক সাইড অ্যাটাক করার সুযোগ নিউক্লিওফাইল কখন পাবে? যখন সে শার্প অ্যান্ড পিন পয়েন্টেড হবে। অর্থাৎ নিউক্লিওফাইল এত বড় ভুঁড়ি নিয়ে এসছে, সে নিজেই ঢুকতে পারছে না, জায়গা আছে, বাল্কিনেস কম আছে, প্রাইমারি অ্যালকিনোলাইট, নিজে তারপরে এত বড় ভুঁড়ি আটকে গেছে, তা হবে না। তার মানে নিউক্লিওফাইলকে লেস বাল্কি হতে হবে, নিউক্লিওফাইল মোর বাল্কি হলে বলছে দুর্বল নিউক্লিওফাইল, আর নিউক্লিওফাইল মোর বাল্কি হলে লেস বাল্কি হলে বলছে শক্তিশালী নিউক্লিওফাইল। ক্লিয়ার কাট ব্যাপার স্যাপার। চলো পরেরটা দেখছি। কেসগুলো খুবই সহজ। আচ্ছা, চলে আসছে এবার অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হচ্ছে তারা যারা দুদিক থেকেই অ্যাটাক করতে পারে। এই পার্টিকুলার সায়ানাইড, এই নিউক্লিওফাইল, এই যে অ্যানায়নটা, এখানে দেখো কার্বনের কাছেও মাইনাস চার্জ আছে, তাই মাইনাস চার্জের থ্রু দিয়েও অ্যাটাক করতে পারে। আবার নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ারের থ্রু দিয়েও অ্যাটাক করতে পারে। যারা এরকম বোথ সাইড, এই অ্যাটমটার থ্রু দিয়েও এই অ্যাটমটার থ্রু দিয়েও, দুটো অ্যাটমের থ্রু দিয়ে অ্যাটাক করতে পারে, তাদেরকে আমরা বলে থাকি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। কথা হচ্ছে দুটো অ্যাটমের থ্রু দিয়ে কি এট এ টাইমে অ্যাটাক করে? না, কোন একটা রিঅ্যাকশন হয়তো কার্বন থেকে অ্যাটাক হলো, তখন সায়ানাইড CN এই গ্রুপটা জয়েন হয়ে যাবে। অন্য কোন একটা রিঅ্যাকশন হয়তো নাইট্রোজেন থেকে অ্যাটাক হলো, তখন আইসোসায়ানাইড NC এই গ্রুপটা জয়েন করবে। তো কখন কোনখান থেকে অ্যাটাক করবে সেটা আমরা দেখব। যদি কম্পাউন্ডটা আয়নিক কম্পাউন্ড হয়, যদি কম্পাউন্ডটা আয়নিক কম্পাউন্ড হয়, যেমন KCN, আয়নিক কম্পাউন্ডে আয়নাইজেশন হয়ে যায়, আয়নাইজেশন হয়ে গেলে এই অ্যানায়নটা তৈরি হয়, অ্যানায়নটা তৈরি হলে কার্বনের মাথায় মাইনাস চার্জ আসে। নাইট্রোজেনেও যদিও লোন পেয়ার আছে, কিন্তু কার্বনের মাথায় মাইনাস চার্জ এলে কার্বনটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, ও মাইনাস চার্জকে অত হোল্ড করতে চায় না। নাইট্রোজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, ও তার লোন পেয়ারকে হোল্ড করতে চায়। তাহলে যে লোন পেয়ারকে হোল্ড করতে চায় সে কি লোন পেয়ারকে ইউজ করে অ্যাটাক করতে পারবে? পারবে না। তার লোন পেয়ারের উপরে প্রচুর মায়া, সে ছাড়তেই চায় না, লোন পেয়ারকে হোল্ড করে রাখতে চায়। অন্যদিকে কার্বনটা সে লেস ইলেকট্রোনেগেটিভ, কম তড়িৎ ঋণাত্মক। তাহলে অবশ্যই অবশ্যই কি হবে? অবশ্যই কার্বনটা তার মাইনাস চার্জকে দিয়ে অ্যাটাক করতে চাইবে, কারণ কার্বনেরই তার মাইনাস চার্জের উপরে মায়া মমতা কম আছে, লেস ইলেকট্রোনেগেটিভ, হোল্ড করতে চায় না। তাহলে আয়নিক কম্পাউন্ড দিলে কার্বনে মাইনাস চার্জ আসে, আর কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ও ওর মাইনাস চার্জের উপরে মায়া মমতা হোল্ড কম দেখায় এবং মাইনাস চার্জকে ইউজ করে নিউক্লিওফিলিক অ্যাটাক করে যায়। নাইট্রোজেন থেকে অ্যাটাক হয় না। এক্ষেত্রে কি তৈরি হবে? CN গ্রুপটা জয়েন করবে, আমরা বলবো সায়ানাইড তৈরি হলো, অ্যালকিল সায়ানাইড তৈরি হলো। একটা এক্সাম্পল দেখে নি। ধরো CH3Br আছে, তার উপরে দিয়ে দেওয়া হয়েছে KCN, সলভেন্ট আছে অ্যালকোহল, অ্যালকোহল সলভেন্ট আছে, KCN দিয়ে দেওয়া হয়েছে, CN- নিউক্লিওফাইল তৈরি হয়েছে। CN- নিউক্লিওফাইল কার্বন থেকে অ্যাটাক করেছে এবং লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, কারণ কার্বনে মাইনাস চার্জ এসছে, মাইনাস চার্জটা কার্বন থেকে অ্যাটাক হয়েছে। কেন অ্যাটাক হয়েছে আমরা দেখলাম। তাহলে কি হলো? CH3CN তৈরি হলো, কার্বন থেকে অ্যাটাক এসছে তাই কার্বনটা জয়েন করলো, সায়ানাইড জয়েন করলো, CN জয়েন করলো, তৈরি হলো অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড তৈরি হলো। কারেক্ট? কিন্তু যদি এমন সিচুয়েশন হতো যেটা আয়নিক কম্পাউন্ড না হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড হতো। আচ্ছা, আয়নিক কম্পাউন্ড আর কি হতে পারে? KCN ছাড়া NaCN ও হতে পারে, ঠিক আছে? KCN NaCN এরা সবাই আয়নিক কম্পাউন্ড, এক্ষেত্রে CN- তৈরি হবে। CN- এ মাইনাস চার্জ কার্বনে থাকবে, কার্বনের মাইনাস চার্জের উপরে মায়া মমতা কম, ওটা দিয়ে অ্যাটাক করে দেবে। মায়া মমতা কম থাকার কারণ হোল্ড করতে চায় না কার্বন, কারণ লেস ইলেকট্রোনেগেটিভ। অন্যদিকে যদি এটাই কোভ্যালেন্ট কম্পাউন্ড হতো, কোভ্যালেন্ট কম্পাউন্ড হতো যেরকম AgCN কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় না। ক্যাটায়ন অ্যানায়ন তৈরি না হলে কার্বনের মাথায় মাইনাস চার্জও আসে না। তাহলে একটাই তো অপশন, নাইট্রোজেনের লোন পেয়ার। এখানে তো কার্বনে মাইনাস চার্জই আসছে না,
এটা তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখানে তো Ag প্লাস তৈরি হচ্ছে না, Cl মাইনাস তৈরি হচ্ছে না। ক্যাটায়ন অ্যানায়ন যদি তৈরি না হয়, অর্থাৎ এই বন্ডটা তো ব্রেকই হচ্ছে না। ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হতে হবে, এই বন্ডটা ব্রেক হতে হবে, তবে গিয়ে কার্বনের মাইনাস চার্জ আসবে, তবে গিয়ে কার্বনের মাইনাস চার্জ না নাইট্রোজেনের লোন পেয়ার তাদের মধ্যে কম্পিটিশন হবে। এখানে তো মাইনাস চার্জ কার্বনে অ্যাপিয়ারই করছে না কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার জন্য, একটাই অপশন নাইট্রোজেনের লোন পেয়ার। তাহলে অ্যাটাক এখানে কোত্থেকে হবে? অ্যাটাক এখানে কার্বন থেকেই হবে, তাহলে এই নাইট্রোজেন থেকেই হবে। তাই নাইট্রোজেনটা হচ্ছে এখানে নিউক্লিওফিলিক সেন্টার, নাইট্রোজেনের লোন পেয়ারই হচ্ছে এখানে নিউক্লিওফিলিক সেন্টার, নাইট্রোজেন থেকে অ্যাটাক হবে। ওয়ারাস আগেরটাতে কিন্তু কার্বনটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, কার্বন থেকে অ্যাটাক হচ্ছিল। এট এ টাইমে যে কোনো একটা অ্যাটম থেকেই হবে, এট এ টাইমে যে কোনো একটা অ্যাটম থেকেই হবে, কিন্তু দুদিক থেকেই হতে পারে, এটা থেকেও হতে পারে ওটা থেকেও হতে পারে, ডিপেন্ডিং অন কেমন কম্পাউন্ড ইউজ করছি। ওই একই CH3Br কে নিলাম, CH3Br এবারে AgCN দিলাম, AgCN দিলে কি Cn মাইনাস তৈরি হচ্ছে? হচ্ছে না। AgCN দিলাম, AgCN দিলে Cn মাইনাস তৈরি হচ্ছে না। তাহলে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাটাক করছে, Br মাইনাস বেরোচ্ছে, Br মাইনাস Ag প্লাসের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কি তৈরি হচ্ছে? CH3NC প্লাস AgBr, CH3NC তৈরি হচ্ছে প্লাস AgBr তৈরি হচ্ছে। কেন? কারণ NC কেন? কারণ নাইট্রোজেনের লোন পেয়ার থেকে অ্যাটাক এসছে এবং লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, লিভিং গ্রুপ বেরোনোর সময় Agটাকে নিয়ে গেছে, লিভিং গ্রুপ বেরোনোর সময় Agটাকে নিয়ে গেছে, রাইট? তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার থেকে অ্যাটাক এসছে, আইসোসায়ানাইড তৈরি হয়েছে, রাইট? আগেরটাতেও কিন্তু Br মাইনাস বেরিয়ে গেছিল, Br মাইনাস বেরিয়ে গেলে K প্লাসের সঙ্গে বেরিয়ে গেছিল, KBr তৈরি হয়েছিল, KBr তৈরি হয়েছিল, কারেক্ট? না, এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, বাট নাইট্রোজেনের লোন পেয়ার থেকে অ্যাটাক হচ্ছে না, কারণ কার্বনের মাইনাস চার্জ লেস ইলেকট্রোনেগেটিভ, ওখান থেকে অ্যাটাক হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে কার্বনে মাইনাস চার্জ নেই, তাই অপশনটাই একমাত্র নাইট্রোজেনের লোন পেয়ার, ওর ছাড়া অপশনই নেই। আগেরটাতে দুটো অপশন ছিল, কিন্তু এখানে অপশনই নেই, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটাই একমাত্র অপশন, ওখান থেকে অ্যাটাক হচ্ছে। তাহলে NC গ্রুপটা অ্যাটাচ হলো, না অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি হলো, আর AgBr বেরিয়ে চলে গেল। এই যে বোঝার উপায়, যে যদি তোমার আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড KCN NaCN, ওখানে Cn মাইনাস তৈরি হবে, ওখানে সায়ানাইড অ্যাড হবে, ওখানে কার্বন থেকে অ্যাটাক হবে আয়নিক কম্পাউন্ড হলে। AgCN CuCN, AgCN ছাড়া আর কি হতে পারে? CuCN হতে পারে। AgCN CuCN এরা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ডে নাইট্রোজেন থেকে অ্যাটাক হবে, NC তৈরি হবে। আয়নিক কম্পাউন্ড হলে সায়ানাইড হবে, কোভ্যালেন্ট কম্পাউন্ড হলে আইসোসায়ানাইড হবে, এটাই বোঝার উপায়। তাহলে কেস কটা সবগুলো ক্লিয়ার কিনা বলো? এরকম আরো একটা কেস দেখে নি, আরো একটা কেস, এটা আমাদের আজকের লাস্ট কেস। কেসগুলো আশা করছি পুরোপুরি বুঝতে পারছো। সিমিলার কেস, এই কম্পাউন্ড হচ্ছে না, এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, ঠিক আছে? আগেরটাও অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ছিল, এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল 1 নাম্বার ছিল সায়ানাইড, এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল 2 নাম্বার, 2 নাম্বার অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ধরো যদি আয়নিক কম্পাউন্ড হয়, একই রকম ভাবে বোঝার চেষ্টা করো। আয়নিক কম্পাউন্ড হলে কি হবে? আয়নিক কম্পাউন্ড যদি হয়, তাহলে আয়নিক কম্পাউন্ড হলে কি হবে? আয়নিক কম্পাউন্ড যদি হয় যেরকম KNO2 NaNO2, ওরা আয়নাইজ করবে K প্লাস আর ONO মাইনাস, তাহলে K প্লাস আর ONO মাইনাস তৈরি হচ্ছে, আয়নিক কম্পাউন্ড আয়নাইজ করেছে, KNO2 ছাড়া আর কি হতে পারতো? NaNO2 হতে পারতো। তাহলে KNO2 NaNO2 এরকম আয়নিক কম্পাউন্ড হলে K প্লাস ক্যাটায়ন তৈরি হয়েছে, সঙ্গে ONO মাইনাস অ্যানায়ন তৈরি হয়েছে। অ্যানায়ন গুলোর মধ্যে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আছে, তাহলে অ্যাটাক করতে হবে মাইনাস চার্জ থেকে অ্যাটাক হবে, মাইনাস চার্জ থেকে অ্যাটাক হয়ে যাবে, কারণ অক্সিজেনে মাইনাস চার্জ ডেনসিটি বেশি, ইলেকট্রন বেশি আছে, যার কাছে ইলেকট্রন বেশি আছে সেখান থেকেই নিউক্লিওফিলিক অ্যাটাকটা হয়ে যাবে। তাহলে এখানে নিউক্লিওফিলিক সেন্টারটা হচ্ছে এই অক্সিজেনটা, অর্থাৎ অক্সিজেন থেকে অ্যাটাক হবে নিউক্লিওফিলিক সেন্টার। কেন? নাইট্রোজেনের কাছে কি লোন পেয়ার নেই? ডেফিনেটলি আছে। একটু আগে স্যার আপনি যে বললেন নাইট্রোজেন যে কিনা লেস ইলেকট্রোনেগেটিভ, সেখান থেকে অ্যাটাক হয়। একটু আগে তো স্যার আপনি অন্য কথা বলছিলেন, লেস ইলেকট্রোনেগেটিভ কার্বন, সেখান থেকে অ্যাটাক হচ্ছে। মোর ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন ও লোন পেয়ারকে ধরে রাখে, ও অ্যাটাক নাকি করে না।
তাহলে এখানে তো স্যার কি হয়ে গেল, মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটাক করাচ্ছেন, লেস ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের লোন পেয়ার খেতে খেতে অ্যাটাক করাচ্ছেন না, ঠিক কথা। কিন্তু অক্সিজেনের কাছে কি অনেক ইলেকট্রন বেশি আছে, কেন? অক্সিজেনের কাছে মাইনাস চার্জ আছে, অর্থাৎ হতে পারে অক্সিজেনের মায়া মমতা বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সবাইকে ধরে রাখতে চায়, কিন্তু ধরে রাখার পরও এত এত ইলেকট্রন আছে ওই গামলা বেয়ে জল উপচে পড়ে যাওয়ার মতন। এমন নয় যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কমে গেছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আছে, সে সমস্ত ইলেকট্রন পেয়ার গুলোকে ধরে রাখছে, মায়া মমতা অনেক বেশি ইলেকট্রন গুলোর উপরে ছাড়তে চায় না, কিন্তু তার সমস্ত ক্যাপাসিটি দিয়ে ধরে রাখার পরও এক্সট্রা ইলেকট্রন রয়ে যাচ্ছে, কারণ মাইনাস চার্জ আছে। এক্সট্রা ইলেকট্রন তো উপচে পড়ে যাবে এই গামলা বেয়ে, ঠিক যেরকম জল উপচে পড়ে যায় ভর্তি হয়ে গেলে, ওই উপচে পড়ে যাওয়া ইলেকট্রনটাই নিউক্লিওফাইল হিসাবে, মাইনাস চার্জটাই নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করে দিচ্ছে, কারণ অনেক ইলেকট্রন বেশি আছে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম মানছি, কিন্তু নাইট্রোজেনের কাছে ইলেকট্রনও কম আছে, কারণ মাইনাস চার্জ নেই, খালি লোন পেয়ার আছে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ও লোন পেয়ার গুলোর উপরে অতটাও আকর্ষণ নেই, মায়া মমতা একটু কম, কিন্তু তারপরও মালপত্রই কম আছে, লোন পেয়ারটাই মাত্র একটা আছে, যেখানে অক্সিজেনের কাছে 3টে লোন পেয়ার, মাইনাস চার্জটাকে ধরলে 3টে লোন পেয়ার, তাহলে প্রচুর মালপত্র আছে। তো মায়া মমতা দেখিয়ে কয়েকটাকে রেখে দেওয়ার পরও এক্সট্রা জিনিস রয়ে গেছে, যার থ্রু দিয়ে অ্যাটাক করে দিতে পারে। তো তার মানে অক্সিজেনের কাছে যেহেতু মাইনাস চার্জ আছে, ইলেকট্রন বেশি আছে, তাই অক্সিজেনটা নিউক্লিওফিলিক সেন্টার, তাহলে অক্সিজেন থেকে এখন অ্যাটাক হবে কখন? যখন আয়নিক কম্পাউন্ড ইউজ করছি, লাইক KNO2 বা NNO। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে এখানে হচ্ছে আমরা CH3CN আছি, ধরো CH3Br আছি, সঙ্গে দিয়েছি KNO2। KNO2 দিলে নিউক্লিওফাইলটা কোনটা? ONO, যার অক্সিজেন থেকে অ্যাটাক হবে Br মাইনাস বেরিয়ে যাবে, ONO যার অক্সিজেন থেকে অ্যাটাক হবে Br মাইনাস বেরিয়ে যাবে। তাহলে CH3ONO প্লাস K প্লাস এর সঙ্গে Br মাইনাস বেরিয়ে গেল KBr। নাইট, এটাকে বলে অ্যালকিল নাইট্রাইট, এই গ্রুপটা হচ্ছে নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট তৈরি হলো। ONO অক্সিজেনের ONO গ্রুপের অক্সিজেন থেকে অ্যাটাক হলো, অ্যালকিল নাইট্রাইট তৈরি হলো, ONO গ্রুপ অ্যাড হয়েছে। আর একটা অপশন কি হতে পারে, আয়নিক কম্পাউন্ড ছাড়া যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড লাইক AgNO2 নিই, AgNO2 নিলে কি হবে দেখবো, সেখানে তো এরকম হওয়ার চান্স নেই, সেখানে তো Ag প্লাস আর ONO মাইনাস তৈরি হবে না, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ড। সেখানে কি হয় দেখবো, কোভ্যালেন্ট কম্পাউন্ড AgNO2, ভালো করে দেখো, AgNO2 তে তো প্লাস মাইনাস চার্জ তৈরি হচ্ছে না, তাহলে এখন তো নাইট্রোজেনে আর এক্সট্রা চার্জ নেই, এখন তো নাইট্রোজেনে এক্সট্রা চার্জ নেই যে ইলেকট্রন নেগেটিভিটি দিয়ে সমস্ত লোন পেয়ার, সমস্ত ইলেকট্রন পেয়ার, সমস্ত মাইনাস চার্জকে হোল্ড করবার পরেও এক্সট্রা এক্সট্রা রয়ে যাচ্ছে। এরকম কি এখন আর পসিবল? বলো, এরকম কি এখন আর পসিবল? না, এরকম এখন আর পসিবল নয়, কারণ অক্সিজেনের কাছে তো মাইনাস চার্জ নেই, এক্সট্রা ইলেকট্রন তো নেই, যাকে অর্থাৎ গামলা বেয়ে তো জল উপচে পড়ছেই না, তাহলে অক্সিজেনের কাছে এক্সট্রা ইলেকট্রন নেই, কারণ মাইনাস চার্জ নেই। তাহলে এখন কোনখান থেকে অ্যাটাক হবে? এখন যার মায়া মমতা কম সেই অ্যাটাক করবে, নাইট্রোজেন অ্যাটাক করবে। অক্সিজেনের মায়া মমতা বেশি থাকা সত্ত্বেও ইলেকট্রন পেয়ারকে ইউজ করে অ্যাটাক করতে গেছিল একটাই কারণে, ওর কাছে মায়া মমতা দেখিয়ে ইলেকট্রন পেয়ারকে হোল্ড করে রাখবার পরেও ইলেকট্রন এক্সট্রা ছিল, বিকজ মাইনাস চার্জ ছিল। এখন আর সেটা নেই, তাই এখন যার মায়া মমতা কম, যে কিনা লেস ইলেকট্রোনেগেটিভ, সেই নাইট্রোজেনের লোন পেয়ার থেকে অ্যাটাক হবে। তাহলে এখন নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে এইটা। তাহলে আগেরটাতে কি জয়েন করেছিল? ONO, এই গ্রুপটা জয়েন করছিল না, এখন নাইট্রোজেন থেকে অ্যাটাক হবে দিয়ে NO2 গ্রুপ জয়েন করবে। নাইট্রোজেন থেকে এখন অ্যাটাক হবে, আগেরটাতে কিন্তু অক্সিজেন থেকে অ্যাটাক হয়েছিল, এখন নাইট্রোজেন থেকে অ্যাটাক হবে দিয়ে NO2 গ্রুপ জয়েন করবে।
NO2 গ্রুপ জয়েন করে যাবে, অর্থাৎ এটা তৈরি হবে নাইট্রো অ্যালকেন প্লাস AgBr বেরিয়ে যাবে। আগেরটায় তৈরি হয়েছিল অ্যালকিল নাইট্রাইট, এটাতে তৈরি হলো নাইট্রো অ্যালকেন। বলো এই অবধি কেমন করে কে অ্যাটাক করছে, কে বেরিয়ে যাচ্ছে, পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে জানাও, কুইকলি বলো। কুইকলি 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 বলো, তাহলে আর দুটো রিয়াকশন করলে আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। অনেকগুলো এক্সাম্পল দেখে নিলাম, কুইকলি ক্লিয়ার, কে কে অ্যাটাক করছে, কে বেরিয়ে যাচ্ছে। পরেরটা বলো দেখি, নিজেই বলতে পারবে, দেখো নিজেই বলতে পারবে। উদাহরণ দেখছি, বলছে অ্যালকোহল হবে, অ্যালকিল হ্যালাইড নিয়েছি, তার সঙ্গে অ্যাকোয়াস KOH দিয়েছি, অ্যাকোয়াস KOH OH মাইনাস আছে, OH মাইনাস অ্যাটাক করছে, লিভিং গ্রুপ বের হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে। AgOH নিয়েছি, OH মাইনাস আছে, OH মাইনাস এর মানে OH এর অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনটা তো কোভ্যালেন্ট, অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার থেকে অ্যাটাক আসছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। লিভিং গ্রুপটা এখানে K প্লাস এর সঙ্গে বেরিয়ে গেল KBr, লিভিং গ্রুপটা এখানে Ag এর সঙ্গে বেরিয়ে গেল AgI। তার মানে K ঢুকলো, OH ঢুকলো, K বেরোলো, ব্রোমিন বেরোলো, K ঢুকলো, OH ঢুকলো, K বেরোলো, আয়োডিন বেরোলো। তার মানে অ্যাকুয়াস কন্ডিশনে যদি আমরা অ্যালকোহল দিয়ে, অ্যাকুয়াস কন্ডিশনে যদি আমরা KH বা AgOH দিয়ে রিঅ্যাকশন করি অ্যালকিল হ্যালাইডের উপরে, তাহলে আমরা করেসপন্ডিং অ্যালকোহল পাই, OH গুলো ঢোকে, ব্রোমিন গুলো বেরোয়, OH গুলো ঢোকে, আয়োডিন গুলো বেরোয়। ক্লিয়ার? ফার্স্ট রিঅ্যাকশন, তাহলে আমরা অ্যালকোহল পেয়ে যাচ্ছি, খুবই ইজি রিঅ্যাকশন। পরেরটা দেখে নি, চলো আজকের মতন লাস্ট রিঅ্যাকশনটা দেখতে চলেছি। পরেরটা দেখে নি কি বলছে, এটা দেখো, এখানে দেখো ভালো করে নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করো। কি দিয়েছি? CH3 CH2Br, এটা তো অ্যালকিল হ্যালাইড। দিয়েছি কি? NaOC2H5। NaOC2H5 এর মধ্যে নিউক্লিওফাইলটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, এটাই কাজ। নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করাটাই কাজ। নিউক্লিওফাইল ঢোকাবে, লিভিং গ্রুপ বের করবে। সো নিউক্লিওফাইল আইডেন্টিফাইড, OC2H5 মাইনাস, এটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, Br মাইনাস বেরিয়ে গেছে। নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, Br মাইনাস বেরিয়ে গেছে। তাহলে কে জয়েন করলো? এই CH3 CH2 সঙ্গে OC2H5 জয়েন করে গেল। CH3 CH2 এটাও C2H5 ছিল, তাহলে একদিকে C2H5 তার সঙ্গে জয়েন করে গেল, অন্য দিক থেকে আবার OC2H5। আমরা ইথার পেয়ে গেলাম, ইথার। একই রকম ভাবে অ্যাটাক করলো, I মাইনাস বেরিয়ে গেল সোডিয়ামের সঙ্গে অ্যাজ NaI। তাহলে CH3 ছিলই, CH3 এর সঙ্গে জয়েন করলো OC2H5। CH3 ছিলই, তার সঙ্গে জয়েন করে গেল OC2H5, ইথার পেলাম আমরা। সেকেন্ড রিঅ্যাকশনে একটা NaI, কোনটাতে? এইটাতে না পরেরটাতে বললি? হ্যাঁ, এখানে একটা NaI হবে, অবভিয়াসলি হবে, NaI বেরিয়ে যাচ্ছে, অবভিয়াসলি হবে। ঠিক আছে, বলো সব করে রিঅ্যাকশন ক্লিয়ার কিনা? সব করে রিঅ্যাকশন এখানে ক্লিয়ার কিনা বলো। রাইট? তাহলে নিউক্লিওফাইল আইডেন্টিফাই করছি, লিভিং গ্রুপকে বের করছি। OH মাইনাস ঢুকেছে, Br বেরিয়েছে, OH ঢুকেছে, আয়োডিন বেরিয়েছে। এখানে হচ্ছে OCH3 বা OC2H5 ঢুকেছে, ব্রোমিন বেরিয়েছে বা আয়োডিন বেরিয়েছে। OC2H5 ঢুকেছে, ব্রোমিন বেরিয়েছে বা আয়োডিন বেরিয়েছে। ক্লিয়ার? নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করো, ওটাকে বের করো, ওটাকে ঢোকাও, লিভিং গ্রুপকে বের করো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে যাবে, প্রোডাক্ট পেয়ে যাবে। আজকে ক্লাসটা তাহলে আমরা এই এক্সাম্পল গুলো করে এখানে শেষ করলাম। পরের ক্লাসে আমরা আর দু একটা বাকি আছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের, সেই এক্সাম্পল গুলো করে নেব। করে নিয়ে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন এবং মানে হ্যালো অ্যালকেনের অন্য যে রিঅ্যাকশন গুলো আছে, কারণ হ্যালো অ্যালকেনে খালি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে তা নয়, হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা মেন, SN1 SN2 থ্রু দিয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা মেন, অর্থাৎ নিউক্লিওফাইল অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরোবে, এটা মেন রিঅ্যাকশন। কিন্তু এটা ছাড়া এলিমিনেশন রিঅ্যাকশন হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হতে পারে, রিডাকশন রিঅ্যাকশন হতে পারে, গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন হতে পারে। আরো 4 রকমের ছোট ছোট রিঅ্যাকশনস আছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা দুটো পার্ট বাকি আছে, একটা দুটো এক্সাম্পল, সেই এক্সাম্পল দুটো দেখবো। সঙ্গে এলিমিনেশন, তোমার রিঅ্যারেঞ্জমেন্ট, এবং তার সঙ্গে হচ্ছে তোমার গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন, এবং আরেকটা হচ্ছে তোমার রিডাকশন রিঅ্যাকশন। এই 4 রকম রিঅ্যাকশন নেক্সট ক্লাস পর্যন্ত হলে আমাদের হ্যালো অ্যালকেন পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপরে আর একটা ক্লাস লাগবে, অর্থাৎ আর দুটো ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের হ্যালো অ্যালকেন শেষ হবে, এবং তারপরে আর একটা ক্লাস লাগবে, যে ক্লাসটাতে আমাদের হ্যালো অ্যারিন, একটা ক্লাসই যথেষ্ট, হ্যালো অ্যারিনে বেশি কিছু নেই, শেষ হয়ে যাবে। তাহলে দুটো ক্লাসের মধ্যে আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন শেষ হয়ে যাবে। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের সব থেকে বেশি টাইম এই কারণে দিচ্ছি, কারণ এখানে সমস্ত কনসেপ্ট গুলো বোঝানো হচ্ছে। এরপরে যে চ্যাপ্টার গুলো আসবে অ্যালকোহল ফেনল ইথার, হু করে এগোতে থাকবে, তার কারণে অ্যালকোহল ফেনল ইথার একদম পুরো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের সমস্ত কনসেপ্ট মেনে চলবে। ওখানে এত মেকানিজমের ব্যাপার থাকবে না, এত বুঝতে হবে না, শুধু এক্সাম্পল দেখতে হবে আর রিঅ্যাকশনস করতে হবে।
তো অ্যালকোহল ফেনল ইথার অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড চ্যাপ্টার হয়ে যাবে, তাই ওখানে অত চাপ হবে না অ্যালকোহল ফেনল ইথার করতে। তাই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে সব থেকে বেশি টাইম দিচ্ছি। তোমরাও বাড়িতে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনকে ভালো করে সব থেকে বেশি টাইম দিয়ে একদম নোটস ধরে ধরে পড়ো। বইতে খুব একটা যাওয়ার দরকার নেই অর্গানিকের পোর্শনটাতে, ঠিক আছে? অর্গানিকের পোর্শনটাতে আমি বলবো নোটসটাকে ফলো করতে, বইটাকে কম ফলো করতে, নোটসটাকে বেশি ফলো করতে অর্গানিকটাতে, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা শেষ করছি এই চ্যাপ্টারটা, মানে হ্যালো অ্যালকেনের এই পোর্শনটা। ওকে, समझ गई सर, मजा आ गया, वेरी गुड, মজা লেতে রহো, নেক্সট ক্লাসে জয়েন করে যাবে। আচ্ছা, আর ওইদিকে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা অর্গানিকের পরের চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। অর্গানিককে টানা শেষ করব, তারপরে আমরা ডি ব্লক এ ব্লকে আবার যাব। আচ্ছা, ওইদিকে পি ব্লকের কথা বলে রাখি, পি ব্লকের 3টে ক্লাস হয়ে গেছে। পি ব্লকটা অনেক বড় চ্যাপ্টার, ওটার অল্প অল্প করে ক্লাস চলতে থাকবে, পাশাপাশি রেকর্ডেড ক্লাসেস আসবে ওটার। ওই রেকর্ডেড ক্লাসগুলো পি ব্লকের জন্য কিন্তু দেখতে শুরু করে দাও, ঠিক আছে? ওয়ান শট গুলো পরের দিকে দেবো, ওয়ান শট গুলো পরের দিকে, একদম এক্সামের আগে আগে। আপাতত চ্যাপ্টার গুলো শেষ হোক, ঠিক আছে? অ্যালকোহল ফেনল ইথারকে আগে নিয়ে যাই, অ্যালকোহল ফেনল ইথারকে একটু করতে করে নিয়ে আসবো, তারপরে লাস্টের দিকে ওয়ান শট গুলো আনবো। আচ্ছা, এবার চলে আসি তোমাদের এটার জন্য, যে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার পি ব্লক। পি ব্লকেরও 3টে ক্লাস হয়ে গেছে, ওই 3টে ক্লাসকে কিন্তু এর মধ্যে দেখতে থাকবে, কারণ পি ব্লকের প্রায় 10-12টা ক্লাস আসবে, আমার 12 থেকে 15টা ক্লাস হবে। 3টে হয়ে গেছে, ওটাতে অল্প অল্প করে পি ব্লকটা এগোতে থাকছি, কারণ পি ব্লকটা একটু মেমোরাইজিং চ্যাপ্টার। ওখানে ক্লাসে যা নোটস রেডি হচ্ছে, যা কিছু বোঝাচ্ছি, যা কিছু পড়াচ্ছি, ওটা এখন থেকে কিন্তু প্রিপেয়ার, এমন নয় পি ব্লককে আলাদা করে রেখে দিও। পি ব্লকের ক্লাস মাঝে মধ্যে আসতে থাকবে, রেকর্ডেড ক্লাস, ওটা কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে থাকবে, রেকর্ডগুলো দেখতে থাকবে, যাতে পি ব্লকটাও তোমার গ্রিপে থাকতে থাকে। কারণ পি ব্লক একদম যদি তুমি আগস্ট মাসে নিয়ে বসো, মাথা খারাপ হয়ে যাবে, অনেক বড় চ্যাপ্টার পি ব্লকটা। তাই ওটা পাশাপাশি আমাদের যেরকম চলছে, ওটা মাঝে মধ্যে রেকর্ডেড ক্লাস আসবে, চলতে থাকবে। এদিকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন শেষ হয়ে গেলে অ্যালকোহলে যাব, আর অ্যালকোহল শেষ হয়ে অ্যালকোহল ফেনল ইথারে যাব। আর ওটা হয়ে গেলে আমাদের তো বাকি থাকছে বায়োমলিকুলার ছোট্ট চ্যাপ্টার, আর পলিমার টলিমার যেগুলো থাকছে, ওগুলো ইজি ইজি চ্যাপ্টার গুলো ফটাফট নেমে যাবে, ঠিক আছে? চলো তাহলে আজকের মতন আমরা ক্লাসটা শেষ করছি এখানে। তোমাদের সঙ্গে নেক্সট উইকে স্যাটারডে লাইভ ক্লাসে দেখা হচ্ছে আবার।